তো আজকে থেকে হচ্ছে জিওমরফোলজি শুরু হবে। হ্যাঁ, জিওমরফোলজি শেষ করতে বেশি দিন সময় লাগবে না। তো প্রথমে আছে লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম। পিজি লেখা আছে যেগুলো, ওগুলো হচ্ছে 11-12 জন্য আর কি, ঠিক আছে। আর যেগুলোতে লেখা নেই ওগুলো 9-10 আছে। ওয়েদারিং আছে, মাস ওয়াস্টিং আছে, স্লোপ আছে, হাইড্রোলজিক্যাল সাইকেল আছে, রান অফ আছে, তারপর বিভিন্ন ধরনের ল্যান্ডফর্মগুলো আছে, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র ইত্যাদি। সাইকেলিক আর নন সাইকেলিক কনসেপ্ট আছে। ল্যান্ডস্কেপ ইভলিউশনের থিওরিগুলো আছে, অর্থাৎ ডেভিসের থিওরি, পেঙ্কের থিওরি আর হ্যাকের থিওরি, তিনটা পড়তে হবে। রেজুভেনেশন অর্থাৎ নদীর পুনর্জীবন লাভ, আর লাস্টে জিওমরফিক হ্যাজার্ড। তো আমরা শুরু করবো একদম প্রথম থেকে, লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম। তো লিথোলজি আর ল্যান্ডফর্ম শব্দের অর্থ হচ্ছে, মানে লিথোলজি মানে শিলা বিজ্ঞান আর কি, ঠিক আছে। আর ল্যান্ডফর্ম মানে হচ্ছে তার উপর কী ধরনের ভূমিরূপগুলো গড়ে উঠবে, মানে কোন ধরনের শিলায় কী ধরনের ভূমিরূপ দেখা যাবে, ঠিক আছে, তাদের মধ্যে যে কী রিলেশন সেটাই আর কি এখানে পড়বো। সেরকম বড় কোনো টপিক নয়, ছোটো টপিক, কয়েকটা জিনিস মনে রাখলেই হয়। তো প্রথমে আমরা দেখে নিই ওয়ার্ডার অফ রিলিফ ফিচার্স। ওয়ার্ডার অফ রিলিফ ফিচার্স কথার অর্থ হচ্ছে যে যখন থেকে পৃথিবী উৎপত্তি হয়েছে তার থেকে শুরু করে আজকে অবধি এই রিলিফের কিন্তু বা ভূমিরূপগুলোর কিন্তু বিভিন্ন পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এই পরিবর্তনের উপর ভিত্তি করে তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডার রিলিফ ফিচার, সেকেন্ড ওয়ার্ডার রিলিফ ফিচার্স, আর একটা হচ্ছে থার্ড ওয়ার্ডার রিলিফ ফিচার্স। তো ফার্স্ট ওয়ার্ডার রিলিফ ফিচার্স মানে কি, অর্থাৎ যখন একদম পৃথিবী শুরু হয়েছিল প্রথম আর কি, আচ্ছা, যখন পৃথিবী শুরু হয়েছিল ঠিক সেই সময় পৃথিবীর মধ্যে কেবলমাত্র দুটা জিনিস ছিল, মানে দুটা ভূমিরূপ ছিল। একটা হচ্ছে কন্টিনেন্ট অর্থাৎ স্থলভাগ, আর একটা হচ্ছে ওশিয়ান বেসিন অর্থাৎ সমুদ্রের তলদেশটা আর কি। তো এই দুটাকে বলা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডার রিলিফ ফিচার্স। এবার সেকেন্ড ওয়ার্ডার রিলিফ ফিচার্স কি, তো তখন এই ফার্স্ট ওয়ার্ডার রিলিফ ফিচার্সের মধ্যে অর্থাৎ ভিতরের দিকে আর কি কিছু ইন্ডোজেনেটিক প্রসেস হলো। ইন্ডোজেনেটিক প্রসেস কথার অর্থ হলো কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া কাজ করলো, যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি ইত্যাদি। তার ফলে তার মধ্যে কিছু মাউন্টেন, ঠিক আছে, এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি হলো, যেমন পর্বত হবে, এখানে নদী উপত্যকা হবে ইত্যাদি ইত্যাদি হবে। অর্থাৎ এক কথায় অন্তর্জাত প্রক্রিয়ার ফলে এই কন্টিনেন্ট আর ওশিয়ান বেসিনের উপরে যে সমস্ত ভূমিরূপগুলো লক্ষ্য করা গেল তাদেরকে এক কথায় বলা হচ্ছে সেকেন্ড ওয়ার্ডার রিলিফ ফিচার্স। এবার পরবর্তীকালে এই সেকেন্ড ওয়ার্ডার রিলিফ ফিচার অর্থাৎ পাহাড় তৈরি হলো এরকম করে। তো পাহাড় যখন তৈরি হবে তখন তাদের মধ্যে নিশ্চয়ই নদী তৈরি হবে। তারপরে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া আরও আছে, যেমন হিমবাহ, বায়ু ইত্যাদি ইত্যাদি কাজ করা শুরু করবে, ঠিক আছে। তো তারা সেম ওরকমই তারা হচ্ছে কিছু এক্সোজেনিয়াস প্রসেস কাজ করতে লাগলো, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া কাজ করতে লাগলো। তো এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে যে ভূমিরূপগুলো তৈরি হলো অর্থাৎ সেকেন্ড ওয়ার্ডার ল্যান্ডফর্ম, তাদের উপর বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া কাজের ফলে আবার বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হলো, যেমন আই আকৃতি ভূমিরূপ, ভি আকৃতি ভূমিরূপ, ঠিক আছে, নদী মঞ্চ ইত্যাদি ইত্যাদি। তো এদের প্রত্যেকটাকে বলা হচ্ছে থার্ড ওয়ার্ডার রিলিফ ফিচার্স, অর্থাৎ থার্ড ওয়ার্ডার রিলিফ ফিচার্সগুলো অ্যাকচুয়ালি বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট। এদেরকে আবার উৎপত্তির ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তারা কীভাবে তৈরি হয়েছে তার ভিত্তিতে। যেমন একটা আছে ইরোশনাল থার্ড ওয়ার্ডার ল্যান্ডফর্ম, একটা আছে ডিপোজিশনাল, আর একটা আছে রেজুরেক্টেড। তো ইরোশনাল শব্দের অর্থ হচ্ছে যেগুলো ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। ফর এক্সাম্পল আই আকৃতি ভূমিরূপ, ভি আকৃতি ভূমিরূপ, তো এগুলো তো ক্ষয়ের ফলে তৈরি হয়েছে এবং এগুলো বহির্জাত প্রক্রিয়ার ফলেও তৈরি হয়েছে। তো এদেরকে আমরা ইরোশনাল থার্ড ওয়ার্ডার ল্যান্ডফর্ম বলবো। আর ডিপোজিশনাল ল্যান্ডফর্ম কোনগুলো, যেগুলো হচ্ছে সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে। ফর এক্সাম্পল বদ্বীপ, লোয়ের সমভূমি, এই যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। সুতরাং এদেরকে আমরা বলবো ডিপোজিশনাল থার্ড ওয়ার্ডার ল্যান্ডফর্ম। আর কিছু কিছু আছে রেজুরেক্টেড বা রেসিডুয়াল ল্যান্ডফর্ম। রেজুরেক্টেড ল্যান্ডফর্মটা কি, অর্থাৎ কিছু কিছু এরকম আছে যে কোনো সব জায়গাটা ক্ষয় হয়ে যাবে তাও তারা কিন্তু দাঁড়িয়ে থাকবে। ফর এক্সাম্পল টর, ইনসেলবার্চ, মোনাটোনাক, এই সমস্ত যে ভূমিরূপগুলো আছে এদেরকে বলা হয় থার্ড ওয়ার্ডার রেজুরেক্টেড ল্যান্ডফর্ম। তাহলে এখান থেকে কীরকম কোশ্চেন আসে, এখান থেকে এরকম একটা দিয়ে দিল যে পর্বত কী ধরনের ল্যান্ডফর্ম। তাহলে পর্বত যেহেতু ইন্ডোজেনিয়াস ফোর্সের ফলে তৈরি হলো, তাহলে পর্বতকে আমরা বলবো এটা হচ্ছে অন্তর্জাত সেকেন্ড ওয়ার্ডার রিলিফ ফিচার। যদি বলে আই আকৃতি, ভি আকৃতি, এগুলো কী ধরনের ল্যান্ডফর্ম, তাহলে বলবো এগুলো থার্ড ওয়ার্ডার ল্যান্ডফর্ম এবং থার্ড ওয়ার্ডার ইরোশনাল ল্যান্ডফর্ম। যদি বলে মোনাটোনাক, তো মোনাটোনাক কি চার পাঁচটা ক্ষয় হয়ে গেছে ওই দাঁড়িয়ে আছে, সুতরাং এটা থার্ড ওয়ার্ডার রেজুরেক্টেড ল্যান্ডফর্ম হবে। আর ফার্স্ট ওয়ার্ডার ল্যান্ডফর্মের মধ্যে কেবলমাত্র দুটাই, একটা হচ্ছে কন্টিনেন্ট আর একটা হচ্ছে ওশিয়ান বেসিন অর্থাৎ সমুদ্রের তলদেশটা, ঠিক আছে। এসএসসির বইগুলোর মধ্যে 10টা ভূমিরূপ দেওয়া আছে, ফার্স্ট ওয়ার্ডার, সেকেন্ড ওয়ার্ডার করে 10 ওয়ার্ডার পর্যন্ত দেওয়া আছে।
তো ওরকম কোশ্চেন অ্যাকচুয়ালি আসে না, এই তিনটা থেকে মেনলি আসে। ওগুলো যদি কেউ চায় পরে আমি অ্যাড করে দেবো, যেমন লাস্টে যখন ওয়ান লাইনার হবে ওখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। এই তিনটা মেনলি পড়লেই হয়। এবার আছে কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ল্যান্ডফর্ম, অর্থাৎ কোনো জায়গায় কী ভূমিরূপ তৈরি হবে সেগুলো কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন শিলার গ্রথন, শিলার গ্রথনটা সূক্ষ্ম হবে নাকি মোটা হবে, স্থূল হবে, এগুলোর উপর নির্ভর করে। যদি সূক্ষ্ম হয় তাহলে সহজে ক্ষয় হবে না, যদি স্থূল হয় তাহলে সহজে ক্ষয় হবে, তো সেই রকম ভূমিরূপ তৈরি হবে। সেম রকম শিলার কাঠিন্যতা, শিলা যদি দুর্বল হয় তাহলে সহজে ক্ষয়প্রাপ্ত হবে এবং বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ তৈরি হবে। শিলা যদি দুর্বল না হয় তাহলে সহজে ক্ষয় হবে না। শিলার দ্বারণ, শিলার মধ্যে যদি ফাটল থাকে তাহলে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ তৈরি হবে এরকম। শিলার স্তরায়ন তল, এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি শিলার মধ্যে স্তর থাকে বেশি, ফর এক্সাম্পল পাললিক শিলা, তো পাললিক শিলায় তো স্তর দেখা যায়, তাহলে সে ক্ষয় হবে বেশি। আর যদি স্তর না থাকে, ফর এক্সাম্পল আগ্নেয় শিলাগুলো, সেগুলো কিন্তু কম ক্ষয় হবে, কারণ সেটা একবারে তৈরি হয়েছে, একবারে জমাট হয়ে গেছে। আর যেটা স্তরে স্তরে তৈরি হওয়া, সেটা কিন্তু অনেক সময় ধরে তৈরি হয়েছে, পরপর জয়েন্ট লেগে লেগে তৈরি হয়েছে, ফলে জয়েন্টগুলো সহজে ক্ষয় হয়ে যায়। শিলার সছিদ্রতা, শিলা যদি সছিদ্রতা হয় তাহলে প্রথম দিকে খুব ক্ষয় হবে, কিন্তু পরবর্তী সছিদ্রতা হলে ক্ষয় বেশি হবে, ঠিক আছে, ক্ষয় বেশি হবে। এগুলো লেখা আছে কিন্তু সব, আমি একবার করে এখানে বলে দিচ্ছি। শিলার প্রবেশতা, অর্থাৎ শিলার মধ্যে জল প্রবেশের ক্ষমতাটা আর কি। তো শিলার মধ্যে যদি জল প্রবেশ করে তাহলে প্রথম দিকে শিলাটা তো খুব ক্ষয় হবে, কিন্তু পরবর্তীকালে যেহেতু জল নিচের দিকে চুইয়ে চুইয়ে প্রবেশ করলেই ওখানে যে মাটি গঠন হয়, সেই মাটি গঠনটা পরবর্তীকালে শক্ত হয়ে যায়, ফলে প্রথম পর্যায়ে ক্ষয় বেশি হলেও পরবর্তী পর্যায়ে কিন্তু সেখানে ক্ষয় একটু কম হবে। তারপর হচ্ছে শিলার খনিজ ও রাসায়নিক সংযুক্তি, শিলা কী ধরনের খনিজ দ্বারা গঠিত সেটার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। তো এগুলো এখানে দেওয়া আছে, আমি আর এগুলো ডিসকাস করলাম না, ঠিক আছে। এটা তো কনসেপচুয়াল জিনিস, এমনি সবাই পারবে। তো এখানে একটা কোশ্চেন অ্যাড করেছি যে নিম্নোক্ত কোন শিলা দ্রুত ক্ষয় হবে? যে শিলা স্তর বেশি, যে শিলা স্তর কম, দুটিই হতে পারে, কোনোটিই নয়। তাহলে এটার অ্যান্সার কী হবে? এই যে এখানে লেখা আছে, বেশি স্তরায়ন তল যদি থাকে তাহলে বেশি ক্ষয় হবে, অধিক ক্ষয়জাত ভূমিরূপ তৈরি হবে, ফর এক্সাম্পল পাললিক শিলা। তাহলে এটা কোন শিলায় দ্রুত ক্ষয় হবে? যে শিলায় স্তর বেশি আছে, ঠিক আছে। আর এগুলো আমি ডিসকাস করলাম না, একবার এখানে চলে যাচ্ছে। এবার কোন ধরনের ভূমিরূপ কোথায় গঠিত হয়, এগুলো মেইনলি এই চারটা শিলা থেকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে গ্রানাইট, একটা হচ্ছে ব্যাসাল্ট, চুনা পাথর, আর লাস্ট হচ্ছে বেলে পাথর ও কাদা পাথর। তো যদি কোনো ভূমিরূপ গ্রানাইট শিলায় গঠিত হয় তাহলে শেষের দিকে তার মধ্যে যে ভূমিরূপ তৈরি হয় সেটা কিন্তু গোলাকার ভূমিরূপ তৈরি হবে, ফর এক্সাম্পল ইনসেলবার্জ, টর, বোনার্ড, এই সমস্ত ভূমিরূপগুলো। তাহলে পরীক্ষা আসতে পারে যে টর কোন শিলায় গঠিত হয়, তাহলে অ্যান্সার হবে গ্রানাইট শিলায়। কোথায় দেখা যায় এগুলো? ছোটনাগপুর মালভূমি, ব্যাঙ্গালোরের মহীশূর অঞ্চল, এই সমস্ত জায়গায় এগুলো দেখা যায়। যদি ব্যাসাল্ট হয় তাহলে ব্যাসাল্ট মানে লাভা মালভূমি তৈরি হবে, অর্থাৎ মাথা চ্যাপ্টা পাহাড় তৈরি হবে, কোনো একটা উঁচু হবে, উঁচু হয়ে মাথাটা চ্যাপ্টা হবে। লাভা সমভূমিও তৈরি হতে পারে, লাভা যদি কম নির্গত হয় তাহলে তো উঁচু হবে না, তাহলে নিচু হয়ে সমভূমি তৈরি করবে, এক কথায় উপরটা সমতল হবে। লাভা গম্বুজ, চ্যাপ্টা পর্বত, শিখরযুক্ত ধাপযুক্ত ভূমিরূপ, খুব ইম্পর্ট্যান্ট, ধাপযুক্ত ভূমিরূপ তৈরি হতে পারে। এক্সাম্পল কী আছে? ভারতের দাক্ষিণাত্য মালভূমি, অর্থাৎ ডেকান ট্রাপ, ডেকান ট্রাপ। তারপর আছে চুনাপাথর, কোনো শিলা যদি চুনাপাথর গঠিত হয় তাহলে তার মধ্যে বিভিন্ন ধরনের কাস্ট ভূমিরূপগুলো তৈরি হবে, যেমন গুহাময় ভূমিরূপগুলো, টেরারোজা, ল্যাপিস, ক্যারেন ইত্যাদি ইত্যাদি। এর উদাহরণ হচ্ছে পৃথিবীর সকল প্রকার কাস্ট অঞ্চল, যেমন অন্ধ্রপ্রদেশের বোরা গুহা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যে মেঘালয় আছে সেই সমস্ত জায়গায় এই ধরনের ভূমিরূপগুলো দেখা যায়। বেলে পাথর আর কাদা পাথর যদি হয়, তো বেলে পাথরে যেহেতু স্তর গঠিত হয় না সহজে, তো বেলে পাথরগুলো কী হয়? ছড়িয়ে যায় চারিদিকে আর কি, মাটিগুলো, তো এই জায়গায় সমভূমির ন্যায় ভূমিরূপ তৈরি হবে। বেলে পাথরের স্তর তৈরি হয়, কিন্তু বেলে মাটির কথা বললাম আমি, বেলে মাটি হলে তো তৈরি যাবে এরকম। তো নদী অববাহিকা অঞ্চলে এই ধরনের ভূমিরূপগুলো দেখা যায়। তো এই কয়েকটা জিনিস এখান থেকে পড়লেই হবে, লিথোলজি আর ল্যান্ডফর্ম। মেইনলি এই লাস্টের যে পার্টটা বললাম এটা, আর প্রথম দিকে যেটা বললাম যে বিভিন্ন ধরনের অর্ডার অফ ল্যান্ডফর্ম, এই দুটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবার এখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, এগুলো আমি আর বলছি না। হ্যাঁ, সব উদাহরণ দেওয়া আছে কোথায় কী ভূমিরূপ দেখা যায় না যায়, এগুলোই। আর এই টর, তারপর হচ্ছে ইনসেলবার্জ, বোনহার্ট, এগুলো আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে পড়ব যখন আমরা ভূমিরূপগুলো পড়ব, ওই জন্য এখানে ওগুলো বর্ণনা করিনি। এবার আছে নেক্সট টপিক, যার নাম হচ্ছে ওয়েদারিং বা আবহাওয়া বিকার, বাংলায় যাকে আমরা আবহাওয়া বিকার বলে থাকি। এই আবহাওয়া বিকার থেকে কিন্তু একটা কোশ্চেন আসা, এক দুটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকেই। তো আবহাওয়া বিকার কী? তো আবহাওয়া বিকার কথাটা অ্যাকচুয়ালি দুই জায়গা থেকে এসেছে, দুটা শব্দের মিলিত রূপ। একটা হচ্ছে ওয়েদার, ঠিক আছে, মানে আবহাওয়া, আর একটা হচ্ছে বিকার বা ভেঙে যাওয়া, ঠিক আছে, আবহাওয়া আর ভেঙে যাওয়া, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর প্রভাবে
যেমন বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি ইত্যাদি। যখন কোনো শিলাচূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বা গলে যায় এরকম, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো আবহবিকার। সবার জানা আছে, ওই জন্য আমি সংজ্ঞাটা দিইনি। আবহবিকার মেনলি 3 প্রকারের হয়ে থাকে, একটা যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার, একটা হচ্ছে জৈবিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার কি? যখন কোনো শিলার ভাঙন যান্ত্রিক উপায়ে হবে, যেমন সূর্যের তাপের দ্বারা, ঠিক আছে, বৃষ্টিপাতের ফোঁটার আঘাতে, এরকম যান্ত্রিক উপায়ে মানে শিলাটার মধ্যে চাপ প্রয়োগের ফলে হবে এরকম, ঠিক আছে। শিলাটার মধ্যে কেউ চাপ প্রয়োগ করবে, যেমন আমরা যদি হাতুড়ি দিয়ে মারি তাহলে ওটা এক ধরনের যান্ত্রিক প্রক্রিয়া হলো, যদিও ওটা জৈব যান্ত্রিক প্রক্রিয়া। তো যান্ত্রিক প্রক্রিয়া থেকে যেটা মনে রাখতে হবে যে এখানে শিলাগুলো কেবলমাত্র ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, তার মূল বৈশিষ্ট্যের কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না। মূল বৈশিষ্ট্যের কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না, অর্থাৎ মূল যা বৈশিষ্ট্য ছিল সেটাই হবে। ফর এক্সাম্পল, একটা যদি বেলে পাথর থাকে, তো বেলে পাথরটা খালি ছোট ছোট খণ্ডেই পরিণত হলো, কিন্তু বেলে পাথরই থাকলো, বেলে পাথর থেকে অন্য কোনো পদার্থ হলো না। তারপর আছে রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার কাকে বলবো? যখন শিলাগুলো বিয়োজিত হয়ে যাবে বা গলে যাবে এরকম ব্যাপারটা। ফর এক্সাম্পল, যদি আমি কোনো লবণ জলের মধ্যে দিয়ে দিই, তাহলে কিছুক্ষণ পর দেখবো যে লবণের দানাগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো এটা কী করে হলো? এটা এই কারণে হলো, কারণ লবণের মধ্যে রাসায়নিক আবহবিকার ঘটেছে বা রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেটাই, যখন কোনো শিলা অন্য কোনো একটা পদার্থের সহায়তায় বিক্রিয়াগ্রস্ত হবে, মানে বিক্রিয়া করবে আর কি, এবং সেগুলো কিন্তু বিয়োজিত হয়ে যাবে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরকম, তখন তাকে রাসায়নিক আবহবিকার বলে। যান্ত্রিক উপায়ের ফলে চূর্ণ বিচূর্ণ কথাটা ঠিক আছে, কিন্তু রাসায়নিক উপায়ের ক্ষেত্রে চূর্ণ বিচূর্ণ কথাটা কিন্তু মানায় না, এখানে বলতে হবে বিয়োজিত হয়ে যাবে। যেমন আমরা যদি বলি চিনির দানাটা জলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তো চূর্ণ বিচূর্ণ হলো কি? বিয়োজিত হলো, মানে একদম মিশে গেল আর কি। তো রাসায়নিক উপায়ের ক্ষেত্রেও এরকম হবে, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে শিলা আগে যা থাকবে পরবর্তীকালে একদম পুরোপুরি অন্য একটা শিলায় পরিণত হবে বা একদম তার ধর্মটা চেঞ্জ হয়ে যাবে, মানে বিয়োজিত হওয়ার পাশাপাশি তার যে মূল বৈশিষ্ট্য সেটাও কিন্তু পরিবর্তন হয়। যেমন আমি বললাম লবণ দানাটা, তো লবণ দানাটা আগে লবণ ছিল, এখন জলে মিশে গেল, জল হয়ে গেল, এরকম ব্যাপারটা। যেটা মনে রাখতে হবে যে কোন আবহবিকারের ফলে শিলার আমূল পরিবর্তন হয়, সেটা কিন্তু রাসায়নিক আবহবিকার হবে। এবার হচ্ছে জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ জীবজগৎ, সেটা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, এরা যখন কোনো আবহবিকারে অংশগ্রহণ করে তখন তাকে বলা হয় জৈবিক আবহবিকার। তো মেইনলি জৈবিক আবহবিকার 2 প্রকারের হয়, একটা হচ্ছে জৈবিক যান্ত্রিক, একটা হচ্ছে জৈব রাসায়নিক। তো জীবজগৎ যখন যান্ত্রিক আবহবিকারে অংশগ্রহণ করে, ঠিক আছে, তখন তাকে জৈব যান্ত্রিক। ফর এক্সাম্পল, একটা মানুষ যদি একটা পাথরকে হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে টুকরো টুকরো করে দিল, তাহলে অ্যাকচুয়ালি মানুষটা কী ধরনের আবহবিকার সংগঠিত করালো? যান্ত্রিক আবহবিকার। তো একে বলবো আমরা জৈব যান্ত্রিক আবহবিকার। আর রাসায়নিক আবহবিকার কি? জৈব রাসায়নিক। যখন কোনো একটা প্রাণী বা উদ্ভিদ মারা গেল, তো তারা একটা জায়গায় পড়ে থাকবে, পড়ে থাকে তারা হিউমাস তৈরি করবে। এই হিউমাস ওখানকার শিলার সঙ্গে বিক্রিয়া করে শিলাটাকে অন্য একটা পদার্থে পরিণত করে দেবে। তো এই ধরনের পদার্থগুলোকে বলা হয় জৈব রাসায়নিক। অর্থাৎ জীবজগৎ 2 ভাবে অংশগ্রহণ করতে পারে, যান্ত্রিক উপায়েও আবার রাসায়নিক উপায়েও। এবার আমরা যান্ত্রিক উপায় থেকে শুরু করব। আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে নগ্নিভবন। তো নগ্নিভবন কী হয় অ্যাকচুয়ালি, যে কোনো একটা যদি শিলা থাকে এরকম করে, শিলা বা কিছু, তো শিলার মধ্যে প্রথমে আবহবিকার ঘটে। তো আবহবিকারের ফলে শিলাটা কী হয়? চূর্ণ বিচূর্ণ হয়, ছোটো ছোটো খণ্ডে পরিণত হয় বা বিয়োজিত হয়ে যায়। এবার চূর্ণ বিচূর্ণ হলো, পরবর্তীকালে ক্ষয়ীভবন বা পুঞ্জিত ক্ষয় দ্বারা এটা কিন্তু অপসারিত হবে, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায় অন্যত্র অপসারিত হবে। অপসারণের ফলে কী হবে? এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা পুরোটা নগ্ন হয়ে গেল বা উন্মুক্ত হয়ে গেল, এই জন্য একে বলা হয় নগ্নিভবন। তো নগ্নিভবন হচ্ছে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়। মনে রাখতে হবে আবহবিকারের ফলে শিলা কেবলমাত্র চূর্ণ বিচূর্ণ হয়, স্থান ত্যাগ কিন্তু করে না। এই জন্য অনেক জায়গায় অনেক সময় আবহবিকারকে ইন সিটু প্রক্রিয়াও বলা হয়, কারণ যেই স্থানে থাকে শিলাটা সেই স্থানেই এটা সংঘটিত হয়, ওখান থেকে কিন্তু স্থান ত্যাগ করে না। করলে সামান্য করতে পারে, পুরোপুরি চেঞ্জ করতে পারবে না, অনেক দূর চলে যাবে, এরকম হবে না। আর ক্ষয়ীভবন মানে কি? এই আবহবিকারগ্রস্ত উপাদানগুলো যখন বহির্জাত প্রক্রিয়ার ফলে, যেমন নদী, হিমবাহ, বায়ু দ্বারা অন্যত্র অপসারিত হবে, তখন তাকে ক্ষয়ীভবন বলে। তাহলে পুঞ্জিত ক্ষয় কি? পুঞ্জিত ক্ষয় হচ্ছে এই যে নদী, হিমবাহ, বায়ু, এগুলো একটাও থাকবে না, কেবলমাত্র মধ্যাকর্ষণ শক্তির টানে যখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে, তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়, ঠিক আছে। অর্থাৎ কোনো বহির্জাত মাধ্যম ছাড়া কেবলমাত্র অভিকর্ষের টানে যদি আবহবিকারগ্রস্ত উপাদানগুলো প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তার মানে কি? আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এই 3টা মিলে কোনো একটা শিলা বা কোনো একটা ভূপৃষ্ঠ নগ্ন বা উন্মোচিত হয়ে যায়, এই জন্য একে বলা হয় নগ্নিভবন বা উন্মোচনা অনেক সময় বলে একে। এবার যান্ত্রিক আবহবিকারের থেকে শুরু করি।
তো যান্ত্রিক আবহবিকার কি উষ্ণ মরু ও শীতল অঞ্চলে, অতি শীতল অঞ্চলে লক্ষ্য করা যায়। ফর এক্সাম্পল পার্বত্য অঞ্চলগুলোতে, বা কোনো একটা মরুভূমি উল্লেখ করে দিল যে সাহারা মরুভূমিতে কোন ধরনের আবহবিকার দেখা যাবে, তাহলে যান্ত্রিক আবহবিকার হবে। কিংবা এরকম বলে দিল যে হিমালয় পর্বতের উচ্চ অংশগুলোতে কোন ধরনের মরুভূমি তৈরি হবে, তাহলে এটা কিন্তু হবে যান্ত্রিক আবহবিকার। ভাঙে, এখানে লিখেছে ভাঙে কিন্তু গঠন বদলায় না। আমি যেটা বললাম ভাঙে ছোটো ছোটো হবে, কিন্তু তার যা অ্যাকচুয়াল নেচার, সেই নেচার কিন্তু সেই নেচারই থাকবে। টর, স্ক্রি, চাপরাস ইত্যাদি হচ্ছে এর প্রক্রিয়া, যেগুলো আমরা নিচের দিকে পড়বো ধীরে ধীরে। এবার মেজর প্রসেস। তো আবহবিকার, এই যে যান্ত্রিক আবহবিকার আছে, এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। একটা হচ্ছে উষ্ণতার তারতম্যের কারণে হতে পারে, একটা হচ্ছে চাপ হ্রাসজনিত হতে পারে, কেলাস গঠনজনিত হতে পারে, আর একটা আছে, ঠিক আছে। তো এই যে প্রক্রিয়াগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে এখন বোঝার চেষ্টা করব। এগুলাতে আমি কোনো ডায়াগ্রাম অ্যাড করিনি, কারণ এগুলো সবাই মোটামুটি জানে। ডায়াগ্রাম অ্যাড করলে একটু সময় লাগছে, তো ওই জন্য অ্যাড করিনি। আর আমার পুরাতন পিডিএফটা আমি দিয়ে দেবো গ্রুপে, ওখানে ছবিগুলো দেওয়া আছে, ওটা থেকে এটা অনেক শর্ট করে দিয়েছি আমি। তো উষ্ণতার তারতম্যজনিত কী কী হবে, একটা প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণ, ঠিক আছে। প্রস্তর চাই, চাই শব্দের ইংরেজি টার্ম হচ্ছে ব্লক, ব্লক, ঠিক আছে, ব্লক এরকম। তো কী হয়েছে, তাপের কারণে শিলার ফাটল তৈরি হয় ব্লকের আকারে খণ্ডিত হলে। ব্লক মানে বড় বড় খণ্ডে, এরকম প্লেটের প্লেটে আর কি, প্লেটে প্লেটে স্তরে স্তরে বা বড় বড় খণ্ডে যদি একটা শিলা এরকম থাকে, তো এই শিলাতে যদি প্রচুর চাপ এরকম রাত্রে, দিনের বেলা চাপ পড়ছে মানে তাপ পড়ছে, আর রাত্রেবেলা আবার তাপটা হ্রাস হয়ে যাচ্ছে। দিনের বেলা তাপ পড়ছে, রাত্রেবেলা তাপ হ্রাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এসএসসি ব্যাচে পড়াচ্ছি, তোমাদের আছে, ওই জন্য গ্রুপে লিঙ্কটা দিয়েছি। আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেল। যারা যারা জানা আছে তারা না করলেও হবে। তো কি বললাম, প্রস্তর চাই বিচ্ছিন্ন করো না। তো একটা শিলার মধ্যে প্রচুর দিনের বেলা তাপ পড়ছে, আর রাত্রেবেলা আবার ঠান্ডা হচ্ছে। তো এরকম করতে করতে যখন সে ব্লক বা চায়ের আকারে খুলে খুলে যাবে, তখন তাকে বলা হয় প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। তারপর একটা আছে স্বল্পমোচন, যাকে অনিয়ন ওয়েদারিং বা পেঁয়াজ আবহবিকারও বলা হয়, এই যে পেঁয়াজের খোসার মতো। তো এখান থেকে দুটা জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে শিলাটা যদি সমসত্ব হয়, সমসত্ব মানে কি, একই ধরনের খনিজ পদার্থ দ্বারা গঠিত হয়, ঠিক আছে। তখন কি হবে, শিলার মধ্যে যে চাপ প্রয়োগ, তাপ পড়বে, তো শিলাটা পুরো অর্থাৎ চারিদিকে একদম সমানভাবে উত্তপ্ত হবে। আবার যখন তাপটা চলে যাবে, তখন সমানভাবে একই সময়ে ঠান্ডা হয়ে যাবে। এরকম করতে করতে তাদের ভিতরের আর বাইরের মধ্যে একটা স্তর তৈরি হবে। কারণ বাইরের দিকে যেভাবে তাপ কমছে বা বাড়ছে, ভিতরের দিকে তো সেই হারে পৌঁছাতে পারছে না। তখন কী হবে, ভিতরের আর বাইরের মধ্যে যে একটা স্তর তৈরি হবে, গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপের কারণে বাইরের স্তর থেকে অংশগুলো খুলে খুলে আসবে, অনেকটা পেঁয়াজের খোসার মতো। একে বলা হয় স্বল্পমোচন, ঠিক আছে। আর স্বল্পমোচনে গোলাকার ভূমিরূপ তৈরি হয়, ওই জন্য লেখা আছে গ্রানাইটে বেশি দেখা যায়। কারণ আমরা একটু আগেই বললাম যে গ্রানাইট শিলায় গোলাকার ভূমিরূপ তৈরি হয়, ঠিক আছে। তারপরে যে ক্ষুদ্রকণা বিসরণ, তার ঠিক অপোজিট, অর্থাৎ স্বল্পমোচনের অপোজিট হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। যদি সমসত্ব খনিজের তৈরি হয়, তাহলে তো স্বল্পমোচন হবে। এবার যদি বিষমসত্ব হয়, অর্থাৎ মানলাম আলাদা আলাদা খনিজের তৈরি, আলাদা আলাদা খনিজের তৈরি, ঠিক আছে। তখন কি হবে, শিলার মধ্যে যদি উষ্ণতা পড়ে, তো শিলার তাপ গ্রহণ আর বর্জন করার ক্ষমতা কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। অর্থাৎ মানলাম এই শিলাটা তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে, এই খনিজটা এই দিকটা আবার একটু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, এটা আবার তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, কিন্তু এটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। এরকমের ফলে কি হবে, তাদের মধ্যে কিন্তু মানে কেউ তাড়াতাড়ি গরম হচ্ছে, কেউ তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, এরকম তৈরি হবে। তখন তারা একদম ছোট ছোট খণ্ডে পরিণত হবে, বরং খোসার আকারে নয়, বরং ছোট ছোট খণ্ডে এবড়ো খেবড়ো আকারে খুলে যাবে। এটাকেই বলা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে বিষম সত্ত্ব শিলায় গঠিত হয়। আর এখানে বন্দুকের গুলি ছড়ার মতো আওয়াজ হয়, এটা লিখিনি এখানে। বন্দুকের গুলি, বন্দুক থেকে যখন পিস্তল থেকে গুলি করলে যেমন আওয়াজ হয়, ঠিক যখন এটা খুলে আসে তখন সেই রকম আওয়াজ হয়। তো কোশ্চিন আসে এরকম যে সমসত্ব শিলায় কোন ধরনের আবহবিকার ঘটে, তাহলে স্বল্পমোচন। বিষমসত্ব শিলায় কোন ধরনের আবহাওয়ার বিকার ঘটে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্রকণা বিচরণ। এটা যেমন গ্রানাইট শিলায় গঠিত হয় না, এটা ব্যাসাল্ট শিলায় গঠিত হবে, নিচের দিকে এটা অ্যাড করা আছে। তো ব্যাসাল্ট শিলায় এটা লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে বোল্ডার ক্লিভিং। বোল্ডার ক্লিভিং মানে হচ্ছে বড় বড় পাথরগুলোকে বোল্ডার বলা হয় এরকম। এবার বোল্ডার ক্লিভিং যদি যান্ত্রিক আবহবিকার উষ্ণতার তারতম্যের কারণে কয়েকটা মাত্র খণ্ডে বিভক্ত হয়, মানলাম একটা বড় পাথর মাত্র 2টা খণ্ডে বিভক্ত হয়ে জায়গায় পড়ে আছে, তখন তাকে বলা হয় বোল্ডার ক্লিভিং, ঠিক আছে, বুঝা গেল। বা তার মধ্যে যদি ফাটল তৈরি হয় এরকম। আরেকটা আছে সৌর ফাটল। তো সৌর ফাটল মেইনলি আমরা আমাদের যারা ক্রিকেট খেলে তারা বুঝতে পারবে, যে সূর্যের তাপের ফলে পিচের মধ্যে বা কোনো একটা মাঠের মধ্যে যে চির ধরে যায় না, এরকম চির চির দাগ হয়, সেটা অ্যাকচুয়ালি সৌর ফাটল, যেটা সূর্যের আঘাতে কোনো একটা ভূপৃষ্ঠের মধ্যে চির ধরে যাবে আর কি, ফাটল ধরে যাবে।
তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু প্রথম তিনটা খুবই ইম্পর্টেন্ট। প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণের ঠিক উপজিট, মানে প্রস্তরচায় বিচ্ছিন্নকরণে বড় বড় খণ্ডে চায়ের আকারে খুলে যাবে, আর ক্ষুদ্রকণাতে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খুলবে। আর স্বল্পমোচন হচ্ছে সমসত্ব শিলায় দেখা যাবে, এর ফলে ভূমিরূপটা গোল হয়ে যাবে। এটা মূলত গ্রানাইট শিলায় দেখা যায়, আর ক্ষুদ্রকণা বিসরণটা ব্যাসাল্ট শিলায় দেখা যায়। এটা নিচের দিকে অ্যাড করা আছে, গেল এটা। এবার চাপ হ্রাসজনিত আবহবিকার। চাপ হ্রাস মানে কোনো একটা শিলা আছে, এর উপরে মানলাম আগে চাপ দেওয়া ছিল, মানে কোনো কিছু দ্বারা ঢাকা ছিল, এবার কোনো কারণে এই ঢাকাটা সরে গেল এই জায়গা থেকে, নদী হিমবাহ বায়ু ইত্যাদির ফলে সরে গেল ওই জায়গা থেকে। তখন কী হলো, চাপটা হ্রাস হয়ে গেল, তখন তার মধ্যে সে ডিরেক্ট এখন সূর্যরশ্মি পাচ্ছে, তখন তার মধ্যেও কিন্তু আবহবিকার ঘটবে। এবার এই আবহবিকার, এই শিলাটা যদি সমসত্ব শিলায় গঠিত হয়, তখন তার মধ্যে কি চাদরের আকারে খুলে আসবে, মানে ওই যেমনটা আমরা দেখলাম স্বল্পমোচন, সেটাকে বলা হয় সিটিং। সিটিং শব্দের অর্থ হচ্ছে চাদরের আকারে খুলে আসা, পাতলা স্তরে ভেঙে ভেঙে যায়, ঠিক আছে। আর স্পেলিং কথার অর্থ কি, যদি এটা অসমসত্ব শিলায় গঠিত হয় তাহলে তো ওই যে আবার অসমান তাপ গ্রহণ তাপ বর্জন করার ব্যাপার থাকবে, তখন সেটা কিন্তু ছোট ছোট খণ্ডে বিভক্ত হবে, বরং স্তরে নয় বরং ছোট ছোট খণ্ডে, এটাকে কিন্তু বলা হচ্ছে স্পেলিং, ঠিক আছে। এবার এই আরেকটা আছে কেলাস গঠনজনিত, কেলাসজনিত আবহবিকার। কেলাস হচ্ছে যখন জল জমে বরফ হবে, ঠিক আছে, তো বুঝবো যে জলের কেলাস গঠন হচ্ছে এরকম। কেলাস কথার অর্থই হচ্ছে আকৃতি বোঝাবে এরকম, হ্যাঁ। জলের তো কোনো আকৃতি নেই, ওই জন্য জলের কেলাস গঠন এরকম কখনো বলি না আমরা, কিন্তু জলের তো আরও ফর্ম আছে। ফর এক্সাম্পল তুহিন, তো বরফের কেলাস গঠন কিন্তু হবে। তো জল বরফে পরিণত হয়ে আয়তন বাড়িয়ে শিলাকে ফাটিয়ে দেয়, মানে ব্যাপারটা কি তুহিন খণ্ডীকরণটা, যে পার্বত্য অঞ্চল আছে এরকম করে, পার্বত্য অঞ্চলের মধ্যে কোনো একটা শিলা যদি এরকম করে ফাটল থাকে, তো তার মধ্যে কী হবে, দিনের বেলা জল জমে থাকবে বা গ্রীষ্মকালে জল জমে থাকবে। এবার রাত্রেবেলা কী হবে, এই জলটা জমে বরফে পরিণত হবে। এবার কোনো স্থানে যদি জল জমে বরফে পরিণত হয় তাহলে কিন্তু তার আয়তন বেড়ে যায়। তো রাত্রেবেলা যখন আয়তন বেড়ে যাবে বা শীতকালে যখন আয়তন বেড়ে যাবে, তখন শিলার দুই সাইডে সে চাপ প্রয়োগ করতে থাকবে, এবং এই ঘটনা কন্টিনিউয়াস হতে থাকবে অনেক বছর ধরে। হতে হতে একটা সময় কী হবে, এই দুই পাশে শিলাটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, যেটাকে বলা হয় তুহিন খণ্ডীকরণ। যেহেতু তুহিন দ্বারা খণ্ডীকরণ হলো, ওই জন্য একে তুহিন খণ্ডীকরণ বলে। তো এটা লবণের কেলাস গঠনের ফলেও হবে, যে জায়গায় লবণ হয় আর কি, মানে জল বিশেষত মরু অঞ্চলগুলোতে। তো কী হয়, বাষ্পীভবনের ফলে ফলে লবণ কেলাস তৈরি হয়ে শিলার চাপ দিয়ে ভেঙে দেয়। অর্থাৎ মানে মানলাম এখানে জল ছিল কোনো একটা অঞ্চলে, তো জলটা সব বাষ্পীভূত হয়ে চলে গেছে, খালি লবণটা জমে আছে, তো লবণটা তখন ওটার সঙ্গে বিক্রিয়া করে আবহবিকার করে কিন্তু ভেঙে দেয়। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে তুহিন খণ্ডীকরণটা। তাহলে এখানকার মেইন যদি ইম্পর্টেন্ট আমি বলি, তো চারটা প্রসেস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে উপরে প্রস্তরচায় বিচ্ছিন্নীকরণ, ক্ষুদ্রকণা বিসরণ, তারপরে হচ্ছে তুহিন খণ্ডীকরণ একটা নিচের দিকে, আর একটা আছে ওই অনিয়ন ওয়েদারিং, মানে হচ্ছে স্বল্পমোচন, ঠিক আছে। এবার এর ফলে কিছু কিছু ভূমিরূপ তৈরি হয়, ফর এক্সাম্পল স্যাপ্রোলাইট। তো এগুলো খালি আমাদের বেসিক টার্মগুলো মনে রাখতে হবে, তাহলেই বোঝা যাবে। আর কিছু কিছু টার্ম আছে যেগুলো থেকে কোশ্চিন আসে, তো সেগুলো একটু ডিটেলসেই দেওয়া আছে। তো স্যাপ্রোলাইট মানে হচ্ছে না সরানো বিয়োজিত শিলা। না সরানো বিয়োজিত কি, স্যাপ্রোলাইট আর রেগুলিত দুইটা টার্ম আছে। কোনো শিলা যখন আবহবিকারগ্রস্ত হচ্ছে হয়ে চূর্ণ বিচূর্ণ হলো, এই চূর্ণ বিচূর্ণ হয়ে যে স্থানে শিলাটা ছিল ঠিক সেই স্থানেই যদি থেকে যায়, তাহলে সেটাকে বলবো আমরা স্যাপ্রোলাইট, অর্থাৎ সেই স্থান ত্যাগ করবে না। কিন্তু মানলাম এই জায়গায় ছিল সামান্য একটু স্থান ত্যাগ করলো, বেশি নয় কিন্তু সামান্য স্থান ত্যাগ করলো, তো সামান্য স্থান যদি ত্যাগ করে তখন তাকে বলা হয় রেগুলিত। অর্থাৎ রেগুলিত কথার অর্থ হচ্ছে আংশিকভাবে সরবে, সামান্য একটা অংশ সরবে। আর স্যাপ্রোলাইট মানে হচ্ছে সরবে না, ওই স্থানেই থাকবে। দুটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হচ্ছে দুটাই, কিন্তু একজন সরছে একজন সরছে না, সরাটা কিন্তু বেশি দূর যাবে না, ওটা তাহলে আবার অন্য কিছু হয়ে গেল, অল্প দূর জাস্ট সরে যাবে মেইন জায়গা থেকে। তো সরে গেলে সেটা রেগুলিত, না সরলে সেটা স্যাপ্রোলাইট। তারপরে গোলাকৃতি ভূমিরূপ তৈরি হতে পারে, আমরা দেখলাম। তো গোলাকৃতি ভূমিরূপ মেইনলি আবহবিকার আর স্বল্পমোচনের ফলে গোল যে পাহাড়গুলো তৈরি হয় সেগুলো গ্রানাইট শিলায় দেখা যায়, এটা তো আমরা অনেকবার পড়লাম। চাপ হ্রাসজনিত আস্তরণ। তো আমরা কি দেখলাম একটু আগে, যে কোনো শিলায় যদি চাপটা সরে যায় তাহলে কী হবে, স্তরে স্তরে খুলে আসে বা টুকরো টুকরো খণ্ড হয়ে যায়। এরকম করতে করতে শিলাটার যে উপরের স্তরটা ছিল সেই স্তরটা কিন্তু খুলে চলে যায় পরবর্তীকালে, যদি ওর মধ্যে ক্ষয়ীভবন হয়। তো সেই অংশটাকে বলা হয় চাপ হ্রাস আস্তরণ, অর্থাৎ চাপটা হ্রাস হলো এবং তার উপর আবহবিকার হলো, তার মধ্যে আস্তরণ তৈরি হলো। চাপ হ্রাস গম্বুজ। এবার চাপটা এরকম করে হ্রাস হয়ে তার মধ্যে আবহবিকারের ফলে গম্বুজ আকৃতির ভূমিরূপ তৈরি হয়ে গেছে এরকম, তখন তাকে চাপ হ্রাস গম্বুজ বলবো। তা হচ্ছে কেনস্প্রাংটা ইম্পর্টেন্ট আছে, যেমন সেপ্রোলাইটটা ইম্পর্টেন্ট, এখানকার রেগুলিটটা ইম্পর্টেন্ট, গোলাকার ভূমিরূপটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে কেনস্প্রাংটা ইম্পর্টেন্ট। কেনস্প্রাং হচ্ছে বড় বড় বোল্ডারের মধ্যে ফাটল বা ভেঙে যাওয়া,
যেমন আমরা দেখলাম একটু আগে, ঠিক ওরকম ব্যাপারটাই। তো বড় বড় কোনো বোল্ডারের মধ্যে যদি সামান্য মাত্র 2টা বা 3টা ফাটল ধরে, তখন সেটাকে বলা হয় কেন স্প্রাং, সেই ভূমিরূপটাকে বলা হয় কেন স্প্রাং। ঠিক আছে, মানে বোল্ডার ক্লিপিংয়ের ফলে এটা হয়। তা হচ্ছে গোল বোল্ডার, গোল বোল্ডার তো বোল্ডারটা গোল হয়ে যাবে অনিয়ন ওয়েদারিংয়ের ফলে। কচ্ছপ পৃষ্ঠ বোল্ডার, অর্থাৎ বোল্ডারটা যদি কচ্ছপের পিঠের মতো হালকা উঁচু জাস্ট এরকম হয়, তো কচ্ছপ পৃষ্ঠ বোল্ডার। স্ক্রিপ আর টেলাসটা খুব ইম্পর্ট্যান্ট। স্ক্রিপ আর টেলাস হচ্ছে এরকম যে আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, চূর্ণ বিচূর্ণ হওয়ার ফলে এরকম তীক্ষ্ণাকৃতি খণ্ড তৈরি করে, যেগুলাকে কিন্তু স্ক্রিপ আর টেলাস বলা হয়। এই স্ক্রিপ আর টেলাসগুলো যখন কোনো ঢাল বরাবর নিচের দিকে এসে কোনো একটা জায়গায় জমা হবে, তখন সেই ঢালটাকে বলা হয় স্ক্রি বা টেলাস ঢাল। স্ক্রি আর টেলাস শব্দটা আমরা জিওমরফোলজিতে অনেকবার শুনবো। তো স্ক্রি আর টেলাস শব্দের অর্থই হচ্ছে টুকরো টুকরো খণ্ডে ভেঙে যাওয়া, এবং সেই ভাঙাগুলো কিন্তু তীক্ষ্ণাকৃতি হবে। তারপর আছে উত্থিত শৈলশিরা। তো উত্থিত শৈলশিরা কি এরকম ব্যাপারটা যে মানলাম একটা এরকম করে শিলা ছিল আগে, তার উপর এরকম করে স্তর ছিল। তো স্তরটা আবহবিকারের ফলে কী হয়েছে, আবহবিকারগ্রস্ত হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, পরবর্তীকালে ক্ষয়ীভবন বা পুঞ্জিত ক্ষয়ের ফলে সরে গেছে। ফলে এই যে শিলাটা আছে নিচেরটা, সেটাকে তখন বলবো আমরা উত্থিত শৈলশিরা। ঠিক আছে, মানে চারপাশ থেকে সে একটু উঁচু হয়ে থাকবে, চারপাশটা ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে, সে উঁচু হয়ে থাকবে এরকম ব্যাপারটা। তারপর আছে টরটা খুবই ইম্পর্ট্যান্ট, টর থেকে একটু ডিটেলসে পড়তে হবে। টর মানে হচ্ছে আবহবিকার গ্রানাইটে গঠিত হয় এরকম গোলাকার ভূমিরূপ। টর সম্পর্কে আমি পরে আরও ডিটেলসে পড়াই দেবো, হ্যাঁ। তো বিষম আবহবিকার ও শিলাক্ষয়ে সৃষ্ট সাধারণত 5 মিটার থেকে উঁচু হয়, মানে 5 মিটার মতো উঁচু হয়। তো টরটা মনে রাখতে হবে, টরটা একটা আবহবিকার বলে সৃষ্ট ভূমিরূপ। তা হচ্ছে ইনসেলবার্জ। তো ইনসেলবার্জ থেকে পরীক্ষায় কোশ্চেন আছে এরকম যে কে প্রথম ইনসেলবার্জ শব্দটা ব্যবহার করে, তো ভূবিজ্ঞানে পাসার্জ প্রথম ইনসেলবার্জ শব্দটা ব্যবহার করে। যেমন টট সেরকম ইনসেলবার্জ, দুটাই কিন্তু অবশিষ্টাংশ ভূমিরূপ, চারপাশটা ক্ষয় হয়ে যাবে, এটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। এগুলি সাধারণত 30 থেকে 300 মিটার পর্যন্ত হয়, অর্থাৎ টর থেকেই ইনসেলবার্জটা একটু বেশি উঁচু হবে। ছোট হলে ইনসেলবার্জটা যদি যখন ক্ষয় হতে হতে ছোট হয়ে যাবে, তখন তাকে আমরা ক্যাসেল কাপিজও বলে থাকি। ঠিক আছে, ক্যাসেল কাপিজ। তারপর হচ্ছে চাচনতল বা ইচ প্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাচনতল মানে কি, কোনো একটা শিলার মধ্যে মানে কোনো একটা মাটির উপরে যদি একটা শিলা থাকে, তো মানলাম সেটা প্রথমে আবহবিকারগ্রস্ত হলো, তারপর সরে গেল, পরবর্তীকালে আবার আবহবিকারগ্রস্ত হচ্ছে, আবার সরে যাচ্ছে। এর ফলে এই যে একটা মানে আদি শিলাটা যে আছে, তারপর বারবার মানে চেঁচে যাচ্ছে এরকম আর কি। তো তখন সেই তলটাকে বলা হয়, বারংবার আবহবিকারের ফলে যে সমতল ভিত্তটা তৈরি হয়, সেটাকে বলা হয় চাচনতল। এই চাচনতল শব্দটা ব্যবহার করে ওয়েল্যান্ড, ওয়েল্যান্ড এটা নিচের দিকে লেখা আছে, এখানে ছাড়া গেছে, নিচের দিকে অ্যাড করে দিচ্ছি। তারপর যে বিচূর্ণীভূত শিলা, তো এই আবহবিকারের ফলে যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে শিলাগুলো, সেটাই হলো বিচূর্ণীভূত শিলা। সিম্পল জিনিস, কয়েকটা জিনিস যেগুলো টর বললাম, তারপর গোলাকার ভূমিরূপ বললাম, চাচনতল বললাম, এগুলাই বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর হচ্ছে রাসায়নিক আবহবিকার। এবার তো রাসায়নিক আবহবিকার মেনলি বৃষ্টিবহুল অঞ্চলে তৈরি হয় বা নিরক্ষীয় অঞ্চলে। মনে রাখতে হবে রাসায়নিক আবহবিকার তৈরি হতে গেলে জল অবশ্যম্ভাবী, জল একদম দরকার। জল যদি না থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু রাসায়নিক আবহবিকার হবে না। তো ওই জন্য যে জায়গায় বৃষ্টিবহুল, যেমন নিরক্ষীয় অঞ্চল, সেই জায়গায় কিন্তু রাসায়নিক আবহবিকারটা হয়। যেমন আমাদের মেঘালয় রাজ্যটা যে আছে, তো কেউ যদি জিজ্ঞেস করে মেঘালয় রাজ্যে কী ধরনের আবহবিকার বেশি লক্ষ্য করা যাবে, তো আমরা জানি মেঘালয়ের কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টিবহুল অঞ্চল, তো সেই জায়গাগুলোতে রাসায়নিক আবহবিকার বেশি লক্ষ্য করা যাবে। তো শিলার গঠন বদলায় না, বদলে যায়, শিলার গঠনটা বদলে যাবে, অর্থাৎ শিলা যেটা ছিল একদম পুরো চেঞ্জ হয়ে যাবে, নতুন খনিজ তৈরি হয়, নতুন ধরনের একটা পদার্থ তৈরি হবে। মরু ভার্নিস, পাটিনা, হানিকম, এগুলো হচ্ছে এর উদাহরণ। মেজর প্রসেস যেমন প্রথমে আছে অঙ্গারযোজন, ইংলিশ টার্মটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট এখানকার। কার্বনেশন, তো কার্বনেশনটা কি, কার্বনেশন মানে হচ্ছে জল প্লাস CO2 মিলে কোনো একটা শিলাকে যখন ভেঙে দিবে, ঠিক আছে, তখন তাকে বলা হয় কার্বনেশন। এই ধরনের হ্যাঁ আবহবিকারটা মূলত কি বলে হচ্ছে কাস্ট অঞ্চলে লক্ষ্য করা যায়, চুনাপাথর গঠিত অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে, চুনটাকে গলায় দিবে, চুন গলায় বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হবে, যেমন ডোলাইন, স্টেলাকটাইট, স্টেলাকমাইট ইত্যাদি। তাহলে কাস্ট অঞ্চলে কোন ধরনের আবহবিকার দেখা যায়, রাসায়নিক আবহবিকার, তার মধ্যে কোন আবহবিকার প্রক্রিয়াটা কাজ করে, সেটা হচ্ছে অঙ্গারযোজন। আরও কাজ করে, তবে অঙ্গারযোজনটা আর হাইড্রেশনটা কাজ করে, তবে অঙ্গারযোজনটা বেশি কাজ করে। এবার হচ্ছে জারণ বা অক্সিডেশন। এখান থেকে একটা কোশ্চেন আসে পরীক্ষায় যে কোন আবহবিকারের ফলে লোহায় মরিচা পড়ে, তো লোহায় মরিচা পড়ে হচ্ছে অক্সিডেশনের ফলে, বা লাল হলুদ ছোপ ছোপ দাগ হয় কোনো একটা শিলার মধ্যে, ঠিক আছে, এরকম। তো শিলার খনিজ তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যখন শিলাটাকে ভেঙে দেবে, তখন এই ধরনের এটাকে আমরা বলবো কি অক্সিডেশন। অক্সিডেশন মানে যে অক্সিজেন যুক্ত হয়ে বিক্রিয়া করছে, ওই জন্য অক্সিডেশন। তারপর হচ্ছে বিজারণ বা রিডাকশন। ইলেকট্রন গ্রহণ জলমগ্ন মৃত্তিকায় ঘটে, আর জলাভূমি বা পিট মৃত্তিকায় তৈরি হয়। রিডাকশনটা কীরকম, এরকম ব্যাপারটা যে কোনো একটা জায়গা আছে, তো এই জায়গাতে
প্রচুর বৃষ্টিপাত পড়লো বা এর মধ্যে জল অ্যাড হলো একটা শিলার মধ্যে, জল অ্যাড হওয়ার পর শিলাটা আবহবিকারগ্রস্ত হয়ে ভেঙে গেল, মানে বিয়োজিত হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে বিজারণ। ঠিক আছে, বিজারণ শব্দের অর্থ এরকমটা মনে রাখতে হবে, বাইরে থেকে জল অ্যাড হবে, বাইরে থেকে জল অ্যাড হবে। যেমন এখানে লেখা আছে যে লেখা না এখানে, তো আমি বলে দিলাম ওটা, যে বাইরে থেকে জল অ্যাড হবে এরকম। আর এরই একটা পুরোপুরি মিল রয়েছে, যেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, যেটা মানুষের গোলমাল হয়। তো আর্দ্র বিশ্লেষণ কি? আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে ওর মধ্যে থাকা কোনো একটা শিলা আছে, শিলার মধ্যে থাকা জলটা শিলাটার সঙ্গে বিক্রিয়া করবে। যেমন আমরা সহজাত জল শুনেছিলাম যে পাললিক শিলার ভিতরে যে জল থাকে, তো শিলা মধ্যস্থিত জলটাই যখন ভেঙে H+OH- আয়নে পরিণত হবে, তখন কি হবে, ওই শিলা মধ্যস্থিত জল শিলার সঙ্গে বিক্রিয়া করে সেটাকে ছোটো ছোটো খণ্ডে ভেঙে যাবে, সেটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। অর্থাৎ আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে ভিতরের জল কাজ করলো, কিন্তু বিজারণের ক্ষেত্রে বাইরে থেকে জল আসলো। কোনো জলাভূমির মধ্যে যদি একটা পাথর ফেলে দিই, তাহলে পাথরটা যে গলে যাচ্ছে, তার মানে কি ওটা ওই পাথরের ভিতরের জলটা কিন্তু গলাচ্ছে না, বরং পাথরের বাইরের জলটা অর্থাৎ পুকুরের জলটা কিন্তু তাকে গলাচ্ছে। সুতরাং আমরা বলবো সেখানে রিডাকশন বা বিজারণ কাজ হচ্ছে। কিন্তু একটা পাথর যদি এমনি কোনো খোলা জায়গায় পড়ে থাকে, কিছুদিন পর দেখবো যে ওটা আপনা আপনি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে বলবো তার মধ্যে আর্দ্র বিশ্লেষণ হচ্ছে। ঠিক আছে, তো রিডাকশন এর হলো, হাইড্রোলাইসিস হলো, এবার আছে হাইড্রেশন। ও আচ্ছা, রিডাকশনটা তো অন্যরকম ব্যাপারটা, বিজারণ এর যেটা আমি বললাম এটা হাইড্রেশনের কথা বললাম, যে জল আর খনিজ নতুন খনিজে পরিণত হবে, মানে জল যুক্ত হবে একটা খনিজের সঙ্গে। আর বাইরে থেকে জল বললাম না, এটার কথা বললাম, সরি ভুল বলে দিচ্ছি, এটার কথা হাইড্রেশনের কথা। হাইড্রেশন আর হাইড্রোলাইসিস, হাইড্রেশন মানে বাইরে থেকে জল হবে, আর হাইড্রোলাইসিস মানে হচ্ছে তার ভিতরের জলটাই তাকে বিয়োজিত করবে। ঠিক আছে, জল যোজন নামটাই হচ্ছে জল যোজন, মানে জল যুক্ত হবে। আর্দ্র বিশ্লেষণ মানে জলটা তো আছেই, আর্দ্র তো আছেই, সেটাই বিশ্লেষিত হবে এরকম। বিজারণটা তো অন্য একটা প্রক্রিয়া ব্যাপার। তো বিজারণটা জলাভগ্ন মৃত্তিকায় দেখা যায় এরকম, জারণ বিজারণ প্রক্রিয়াগুলো। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আর কি ব্যাপারটা, তো এটা মনে রাখতে হবে। জলযোজন, আর্দ্র বিশ্লেষণ আর কার্বনেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। অক্সিডেশনটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা লাস্টে আছে দ্রবণ বা সলিউশন। তো দ্রবণ শব্দের অর্থ হচ্ছে এরকম, যে কোনো একটা শিলা যখন জলে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ জলের সঙ্গে মিশে যাবে। ফর এক্সাম্পল চুন যেমন জলে মিশে যায়, লবণ বা এগুলো যেমন জলে মিশে যায় সেগুলো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই দুটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, তখন ভুল করে এটা বলে দিচ্ছি। জলযোজন মানে বাইরে থেকে জল যুক্ত হবে, আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে শিলা মধ্যস্থিত জলটাই তাকে ভেঙে দেবে। এবার হচ্ছে এর ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়, যেমন মরু ভার্নিশ তৈরি হয়। মরু ভার্নিশ কি? মরুভূমির পাথরে চকচক লাল কালো দাগ পড়ে, মনে হচ্ছে মরুভূমির উপর কেউ প্রলেপ করে দিয়েছে, মরুভূমির কোনো একটা শিলার উপর কেউ রং করে দিয়েছে, এরকম লাগবে। পাটিনা, পাটিনা শব্দের অর্থ হচ্ছে শিলার উপরে, মানে মানলাম এরকম একটা শিলা ছিল, সেম ওরকম আরেকটা এখানে শিলা ছিল, আরেকটা শিলা এখানে ছিল। এবার দেখা গেল এই শিলাটা, মাঝের শিলাটা সবগুলো আগে একই রকম ছিল, একই ধরনের পদার্থ দ্বারা গঠিত ছিল, কিন্তু এই শিলাটা একটা আবহবিকারগ্রস্ত হলো, তার ফলে এই শিলার মধ্যে এমন চেঞ্জ আসলো যে পার্শ্ববর্তী শিলা থেকে সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তখন সেটাকে বলা হচ্ছে পাটিনা। পাটিনা কথার অর্থ হচ্ছে পুরোপুরি চেঞ্জ, এরকম মনে রাখবো। আবহবিকার ঋণ কি? তো আবহবিকারের ফলে অনেক সময় কি হয়, উপরের দিকে একটা লালচে দাগ পড়ে কোনো শিলা স্তরের উপর, লৌহ অক্সাইডের দাগ পড়ে, সেটাকে বলা হয় রিন্ড। রিন্ড মানে আস্তরণ। আবহবিকার গর্ত কি? তো আবহবিকারের ফলে ছোটো ছোটো যে গর্ত তৈরি হয়, সেগুলোকে বলা হয় আবহবিকার গর্ত। ঠিক আছে, কোল গর্ত, গামা গর্ত, আমচেয়ার গর্ত। আমচেয়ার গর্ত মানে এই যে এরকম গর্তটা হবে। আর টেফনি হচ্ছে এই টেফনিটা থেকে কোশ্চিন আসে। টেফনি হচ্ছে না ভার্টিক্যাল যদি কোনো শিলা থাকে তার মধ্যে যদি গর্ত তৈরি হয়, তাহলে সেটাকে টেফনি বলবো। এটা আমি ওয়ান লাইনারের মধ্যে অ্যাড করে দিয়েছি ওখানে। তারপর হচ্ছে হানিকম। তো হানিকম মেইনলি কি? হানিকম মানে হচ্ছে মৌচাকের ন্যায় ভূমিরূপ। তো অনেক সময় আবহবিকারের ফলে মৌচাকের ন্যায়, মানে হচ্ছে একটা মৌচাক আছে, মাঝখানে গর্ত হয়ে গেছে এরকম ভূমিরূপ তৈরি হয়, সেটাকে বলা হয় হানিকম। তো এগুলো আমাদের মনে রাখতে হবে কিছু কিছু। ঠিক আছে, এই বেশিরভাগ জিনিসই মানুষের সবার জানাই থাকে এগুলো, তবে কয়েকটা জিনিস কনফিউশন হয়, ওই জন্য আমি একদম খুব শর্ট করে দিয়েছি যাতে বেশি সময় না লাগে রিভিশন দিতে। আর আবহবিকার অবশেষ মানে তো এটা দুটার ফলেই তৈরি হতে পারে, রাসায়নিক আর এটার ফলেও তৈরি হতে পারে, যান্ত্রিকের ফলে। আবহবিকারের ফলে লাস্টে যে একদম চূর্ণ বিচূর্ণ বা কিছু বেঁচে থাকলো, যেগুলো পড়ে থাকলো, সেগুলোকে বলা হয় আবহবিকার অবশেষ। যেমন বক্সাইট, ক্লে, মানে শিলাটা কাদায় পরিণত হলো, তো ক্লেটা তো পড়ে থাকলো, তো সেগুলোকে বলা হয় এটা। তারপর হচ্ছে জৈবিক আবহবিকার দুই প্রকার, জৈব যান্ত্রিক আর জৈব রাসায়নিক। তো যান্ত্রিক এখানে লেখা আছে যে গাছের শেকড় ফাটলে প্রবেশ করে প্রসারিত হয়ে ভাঙে। আবার প্রাণী বা ইঁদুরগুলো যখন গর্ত করে, তো সেটাও একটা যান্ত্রিক উদাহরণ। আবার মানুষ যদি কোনো রাস্তা খনন করে রাস্তা কাটে, তাহলে সেটাও একটা জৈবযান্ত্রিক প্রক্রিয়া। আর জৈব রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চিলেশন। এটা পরীক্ষা আসছিল এর আগের বার 2016-তে, যে চিলেশন কী ধরনের প্রক্রিয়া।
ওখানে অ্যান্সার হতো জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো চিলেশনটা কি অ্যাকচুয়ালি? চিলেশন হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, লেখা আছে এখানে আবহবিকার। এর দ্বারা যদি পচা পাতা, জীবজগৎ এগুলা যদি অনেকদিন পড়ে থাকে তো হিউমাস তৈরি হয়, এবং এর সহায়তায় যদি আদিশিলা আবহবিকারগ্রস্ত হয়। মানে একটা শিলার উপর এরকম পচা পাতা টাতা পড়ে আছে, তখন এর সংস্পর্শে এই শিলাটা আবহবিকারগ্রস্ত হলো, রাসায়নিক আবহবিকারগ্রস্ত হলো, তখন সেটাকে বলা হয় চিলেশন। তো খালি পরীক্ষায় এটুকুই জানতে হবে যে এটুকু যাতে মনে থাকে সবার, যে চিলেশনটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক তো বটেই, কিন্তু এটা জৈব রাসায়নিক। তো জৈব অ্যাসিড দ্বারা অনেক সময় হয়, কিছু কিছু প্রাণী আছে যারা নিজেদের দেহ থেকে জৈব অ্যাসিড নির্গত করে, যে অ্যাসিডটা শিলার সঙ্গে কিন্তু কি হয়, বিক্রিয়া করে শিলাটাকে ভেঙে দেয়। তো ওটাই বলছে এখানে। ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারাও সেম ওরকম হয়, হাইড্রোলাইসিস প্রক্রিয়া দ্বারা বিক্রিয়া করে। ঠিক আছে, তো জৈব দ্রবণের সংস্পর্শে হবে এগুলোই। এখানকার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিলেশনটা, আর এদিককার সবগুলোই ইম্পর্টেন্ট। কেঁচো যদি কোথাও গর্ত করে কী ধরনের আবহবিকার হলো, মানুষ যদি কোথাও খনন করে কী ধরনের আবহবিকার হলো, তাহলে এগুলো সব জৈব যান্ত্রিক এর উদাহরণ হতে পারে। এবার এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, যেমন চাচনতল কে ব্যবহার করেন? ওয়েল্যান্ড 1934 সালে। ফেলসেন মার্কি, এর অপর নাম হচ্ছে ব্লক সেট বা রক শিলা, যেটা শিলা সমুদ্র নামেও পরিচিত। তো এরকম দেওয়া আছে। হুড্ডু রক কি? মানে বৈষম্যমূলক আবহবিকারের ফলে যে নানা আকৃতির একটা এরকম একটা এরিয়া আছে, এই এরিয়াতে এখানে এই শিলাটা বেশি আবহবিকারগ্রস্ত হলো বলে বেশি ক্ষয় হয়েছে, এটা হয়নি, এটা উঁচু হয়ে আছে, এ আবার তার থেকেও বেশি হয়েছে, এবড়ো খেবড়ো হয়ে গেছে, তখন এগুলোকে বলা হচ্ছে হুড্ডু রক আর কি। এদের সম্মিলিতভাবে হুড্ডু রক বলে। তো বেসাল সারফেস ওয়েদারিং এগুলো আমি আর বলছি না, হ্যাঁ, সিলেবাসটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, জন্য কয়েকটা জিনিস দেখি কিছু আছে নাকি। এই যে এটা বললাম, উল্লম্ব ঢালে যে আবহবিকার যত গর্ত তৈরি হয় তাকে বলা হয় ট্যাফনি। ঠিক আছে, আর কি আছে? অক্সিডেশন প্রক্রিয়া ফলে লোহায় মরচে পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কার্বনেশন প্রক্রিয়া হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে দেখা যায়, কাস্ট অঞ্চল তৈরি হয় এরকম। অঙ্গার যোজন আবার লেখা আছে এখানে। রিডাকশনটা লেখা আছে কী হয়, হাইড্রেশনও লেখা আছে সব। ছোটনাগপুর মালভূমিতে টর দেখা যায়, এটা তো আমরা আগেও পড়লাম। তো এগুলো রিপিটেড হবে কিছু কিছু জিনিস। এবার চলে আসবো আমরা মাস ওয়াস্টিং। তো মাস ওয়াস্টিং শব্দের অর্থ হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, পুঞ্জিত ক্ষয় নামটা শুনে বোঝা যাচ্ছে কী হবে, পুঞ্জ আকারে ক্ষয় হবে, অর্থাৎ অল্প অল্প করে ক্ষয় হবে না, ওরকম একসঙ্গে অনেকটা ক্ষয় হবে। তবে এটা মূলত এরকম হয়, পুঞ্জিত ক্ষয়টা বলতে যে ভূমির ঢালের বরাবর, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন অনেকটা শিলার স্তর বা আবহবিকারগ্রস্ত উপাদান একত্রে অপসারিত হবে, তখন তাকে আমরা মাস ওয়াস্টিং বলে থাকি। মাস ওয়াস্টিংয়ের মেইন মাধ্যমই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি বা ভূমির ঢাল। ঠিক আছে, এখানে কিন্তু কোনো বহির্জাত প্রক্রিয়া কাজ করবে না, যেমন নদী, হিমবাহ, বায়ু কিন্তু এর মধ্যে থাকবে না। যখনই আমরা পুঞ্জিত ক্ষয় পড়ি তখন একটা লাইন কোশ্চিন আমাদের খুব মাথায় আসে, সেটা হচ্ছে সেফটি ফ্যাক্টর, যার বাংলা অর্থ হচ্ছে নিরাপদ উপাদান, লেখা আছে এখানে। তো সেফটি ফ্যাক্টর থেকে কোশ্চিন আসতে পারে। সেফটি ফ্যাক্টরটা কি? অর্থাৎ সেফটি ফ্যাক্টর নির্ভর করবেই, মানে সেফটি ফ্যাক্টর দ্বারা আমরা যদি শিলাটার ট্রাই করি তাহলে বুঝতে পারবো যে তার মধ্যে আদৌ মাস ওয়াস্টিং হবে নাকি হবে না। তো সেফটি ফ্যাক্টর বা নিরাপদ উপাদান হচ্ছে রোধকারী শক্তি, ক্ষয় রোধকারী শক্তি, ক্ষয়কারী শক্তির একটা অনুপাত। ঠিক আছে, মানলাম যে একটা শিলা আছে এরকম করে, এই শিলাটা 5 কেজি পর্যন্ত শক্তি, মানে মানলাম কেজি তো এর ইউনিট হয় না, তো বোঝার খাতিরে বললাম যে 5 ইউনিট পর্যন্ত শক্তি এ সহ্য করতে পারে, 5-এর বেশি হলে সহ্য করতে পারবে না। এবার ওই জায়গায় যে ক্ষয়কারী শক্তিগুলো আছে সেগুলো দেখা গেলো 4 ইউনিট পর্যন্ত কাজ করতে, তাহলে 5কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 5 পর্যন্ত সহ্য করতে পারবে, তাহলে ওর ক্ষয় রোধী শক্তিটাই বেশি আছে। তো 5কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা কিন্তু 1-এর বেশি হবে। এবার এরকম হলো যে 5 তো তার ক্ষয় সহ্য করার ক্ষমতা, কিন্তু দেখা গেলো সেখানে যে ক্ষয়কারী শক্তিগুলো আছে তাদের একক হচ্ছে 10, মানে তারা বেশি আরও শক্তিশালী। তখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার আসবে 0.2, বা তার মেইন কথা হচ্ছে 1-এর কম আসবে। তো এই 1-এর কম আসলে কি হলো, তাহলে 1-এর কম আসলে মানে হচ্ছে ক্ষয়কারী শক্তির পরিমাণটা বেশি আছে, তার মানে পুঞ্জিত ক্ষয় হবেই। ঠিক আছে, পুঞ্জিত ক্ষয় হবে। এই কোশ্চেনটা আসবে পরীক্ষায়, যে সেফটি ফ্যাক্টর যদি 1 হয় বা 1-এর বেশি হয় তাহলে কি পুঞ্জিত ক্ষয় হবে? তো বলবো যে না, হবে না, কারণ 1-এর বেশি হলে তো ক্ষয় রোধী শক্তিটাই বেশি আছে। তো পুঞ্জিত ক্ষয় কখন সংঘটিত হবে অ্যাকর্ডিং টু সেফটি ফ্যাক্টর? যখন হচ্ছে তার ভ্যালুটা 1-এর কম আসবে, কিংবা 1 থাকবে, 1 থাকলেও ক্ষয় হতে পারে। ঠিক আছে, কিন্তু 1-এর কম হলে তো ক্ষয় হবেই। তো ওটাই লেখা আছে, মান 1 বা তার কম হলে পুঞ্জিত ক্ষয় শুরু হয়। মান যত বেশি হবে ঢাল তত স্থিতিশীল হবে। স্থিতিশীল কথার অর্থ ঢালটা একই রকম থেকে যাবে। একই রকম কখন থেকে যাবে? যখন শিলার ঢালটার মধ্যে ক্ষয়ের পরিমাণটা কম হবে। ঠিক আছে, তার মানে মানটা 1-এর যদি বেশি আসে তাহলেই এটা হবে।
এবার হচ্ছে ফ্যাক্টরস। তো 1938 সালে সার্ফ এখানে দুই ধরনের ফ্যাক্টরের কথা বলেন, ঠিক আছে। এগুলো এক এক বইয়ে এক এক ধরনের লেখা থাকে, কিন্তু আমাকে মেইনলি বুঝতে হবে যে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ফ্যাক্টর আর প্যাসিভ ফ্যাক্টর বলে তিনি কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। এগুলা কি উল্টা হয়ে গেছে নাকি? প্যাসিভ ফ্যাক্টর এটা এটা আমি কালকে বুঝাই দেবো। হ্যাঁ, এটা মনে হয় এগুলাই মনে হয় অ্যাক্টিভ ফ্যাক্টর সম্ভবত, এগুলো প্যাসিভ ফ্যাক্টর। এটা আমি কালকে বলে দেবো, এটা আমি আগে জানতাম না, তো কালকে আমি অ্যাড করলাম, তো আজকে বলবো না। এটা কালকে আমি প্রথমে এটা বলে দিই, তারপর এগুলো টপিক করবো, উল্টাপাল্টা বলে লাভ নাই। ক্লাসিফিকেশন অফ মাস ওয়েস্টিং। তো মাস ওয়েস্টিংকে অনেকজন ভাগ করে, যেমন 1960 সালে সার্পের ভাগ করে, আরও অনেক বিজ্ঞানী আছে এরকম। তো ওভারঅল একটা ক্লাসিফিকেশন পড়লেই হবে, যেটা পড়লে সবারগুলোই কভার হয়ে যায়। কে কতগুলো ভাগ করেছে সেরকম কোশ্চেন সচরাচর আসে না। হ্যাঁ, তো যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, তো মেইনলি ছয়টা প্রক্রিয়া আছে মাস ওয়েস্টিংয়ের। একটা নাম হচ্ছে ক্রিপ, যাকে বাংলায় বিসর্পণ বলা হয়, বাংলাগুলো নিচের দিকে লেখা আছে। একটা যে ফ্লো, ফ্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহ, মানে যেমন নদীর মাধ্যমে প্রবাহ হচ্ছে এরকম ব্যাপারটা, যদিও এখানে নদী আসবে না, এখানে অন্যরকম ব্যাপার থাকবে। স্লাইড, স্লাইড কথার অর্থ হচ্ছে ধস, ধসের নাম তো আমরা সবাই শুনেছি। স্লাম, স্লাম কথার অর্থ হচ্ছে স্লামটা স্লাম্পি, এর বাংলা নাই, ঠিক আছে, স্লাম। আর ফল মানে হচ্ছে পতন, ঠিক আছে। আর সাবসিডেন্স মানে হচ্ছে অবনমন, অর্থাৎ নিচে বসে যাওয়া, অবনমন। তো এই জিনিসগুলো পড়বো আমরা। এবার এখানে আমি বলে দিচ্ছি এরকম, এই যে বেসিক টার্মগুলো আছে, ক্রিপ মানে কি, তাহলে যদি বুঝে যাই তাহলে এগুলো সিম্পল হয়ে গেল। আবার ফ্লো মানে কি, তাহলে এগুলো কিন্তু সিম্পল হয়ে গেল। তো এই জিনিসগুলো আমি নিচের দিকে বলছি এক এক করে। তো প্রথমে আমরা শুরু করবো বিসর্পণ। তো এখানে একটা কোশ্চিন হয় যে সব থেকে স্লোলি কোনটা কাজ করে, সব থেকে দ্রুত কোনটা কাজ করে, পরপর সাজাও, ঠিক আছে। তো ওই হিসাবে কিন্তু এখানে সাজানো আছে। তো বিসর্পণ হচ্ছে অতি ধীরে ধীরে, বিসর্পণ শব্দটার অর্থ যদি বুঝে যায় তাহলে এগুলো জিনিস এমনি সিম্পল হয়ে যাবে। তো অতি ধীর প্রক্রিয়া, প্রায় অনুধাবনযোগ্য নয়, এত ধীরে ধীরে সরবেই যে আমরা সহজে বুঝতেই পারবো না। কয়েক বছর, 10 বছর, 12 বছর ধরে যদি যাই, তাও দেখবো যে ওই শিলাটা ওখানেই আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে সরছে, কিন্তু তার পরিমাণটা অনেক নগণ্য, মানে খুব অল্প অল্প করে সরছে। তার মানে ক্রিপ শব্দের অর্থ বা বিসর্পণ যদি থাকে, তো সবার আগে যাতে মাথায় আমাদের এটাই আছে যে এটা একটা অতি ধীর প্রক্রিয়া। আর এটা কোথায় কাজ করবে তাহলে, যেখানে ঢালের পরিমাণটা অনেক কম, মানে যেমন সমভূমি। তো যে জায়গায় ঢালের পরিমাণ অনেক কম, সে জায়গায় ধীরে 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 উপাদানগুলো নিচের দিকে নেমে আসবে ভূমির ঢাল বরাবর, সেটাকে বলা হয় বিসর্পণ। তো বিসর্পণ শব্দের অর্থ হচ্ছে অতি ধীর প্রক্রিয়া। তো বিসর্পণ হচ্ছে চারভাবে হতে পারে। একটা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ। তো মৃত্তিকা বিসর্পণ মানে কি, মৃত্তিকা শব্দের অর্থ হচ্ছে রেগোলিত, এখানে বোঝাবে, ঠিক আছে। অর্থাৎ মৃত্তিকার ফলে, আবহবিকারের ফলে যে চূর্ণ বিচূর্ণ উপাদানগুলো তৈরি হলো সেগুলো। তো এই চূর্ণ বিচূর্ণ উপাদানগুলো যখন ধীরে 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 নেমে আসবে, তখন তাকে মৃত্তিকা বিসর্পণ বলবো। রক বিসর্পণ মানে কি, রক শব্দের অর্থ হচ্ছে শিলা। একটা গোটা শিলাই বা একটা শিলা যখন মোটামুটি 2 থেকে 3টা খণ্ডে ভাগ হবে, সেই শিলাটা যখন ধীরে 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 নিচের দিকে নামবে, তখন তাকে শিলা বিসর্পণ বলবো, ঠিক আছে। তার মানে আমরা যদি বিসর্পণটা বুঝে যাই, তাহলে তার সামনের নামটা শুনেই বুঝে যাবো যে এটা কী। টেলাস বিসর্পণ, টেলাস তো আমি বললাম তীক্ষ্ণাকৃতি খণ্ডগুলো, সেগুলো যখন ধীরে 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 ভূমির ঢাল বরাবর নেমে আসবে, তখন তাকে টেলাস বিসর্পণ বলবো। শিলা হিমবাহ বিসর্পণ, অর্থাৎ হিমবাহের সঙ্গে তো অনেক শিলা মিশ্রিত থাকে, সেটা যখন ধীরে ধীরে নিচে নেমে আসবে, তখন সেটা হলো শিলা হিমবাহ বিসর্পণ। তার মানে মেইন কথা হচ্ছে বিসর্পণটা যদি কারো মাথায় থাকে, ক্রিপটা, তাহলে এইগুলো জিনিস তার মাথায় কিছুই না। এগুলো জিনিস তো জানেই, মৃত্তিকা শব্দের অর্থ হচ্ছে একদম মাটির গুঁড়ো, আর শিলা মানে হচ্ছে গোটা শিলা একটা, টেলাস মানে হচ্ছে তীক্ষ্ণাকৃতি খণ্ডগুলো, আর শিলা হিমবাহ বিসর্পণ মানে তো আমি বললামই যে হিমবাহের সঙ্গে যে শিলাগুলো মিশ্রিত থাকে। নেক্সট চলে আসবো আমরা প্রবাহ। প্রবাহটা কি, প্রবাহ হচ্ছে যেমন নদী প্রবাহিত হয়, ঠিক আছে, আমরা বলি নদীটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার কথার অর্থ হচ্ছে বয়ে যাওয়া, ঠিক আছে, বয়ে যাওয়া। ওটা যেমন বোঝা যাবে না, কিন্তু এটা কিন্তু বোঝা যাবে, এরকম করে ধীরে 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 এরকম করে চলে যাবে। তো এই বয়ে যাবে কীরকম করে, কেন একে প্রবাহ বলে, কারণ এর মধ্যে জল সম্পৃক্ত হবে, ঠিক আছে, জল সম্পৃক্ত হবে। জল সম্পৃক্ত কথার অর্থ এটা নয় কিন্তু যে নদীর মাধ্যমে বয়ে যাচ্ছে। নদীর মাধ্যমে বয়ে গেলে তাকে আমরা পুঞ্জিত ক্ষয়ই বলবো না, কারণ ওটা একটা বহিজাত শক্তি। মানলাম কোনো একটা জায়গায় এরকম করে আবহবিকার হয়েছে, আবহবিকারের ফল এখানে জল পড়ছে বা বৃষ্টিপাত পড়ছে, বৃষ্টিপাতের ফলে ওই যে শিলাগ্রস্তগুলো সেগুলো কিন্তু কী হয়েছে, জলের সঙ্গে মিশে গেছে আর কি, ঠিক আছে। তখন জলের সঙ্গে মিশে গিয়ে কী হয়েছে, আঠার মতো হয়ে গেছে। আঠার মতো মানে কি, জল মিশে গেলে যেরকম হয় আর কি, ভেজালো টাইপের, সেরকম। তখন সেগুলো ধীরে ধীরে ভূমির ঢাল বরাবর নিচের দিকে অটোমেটিক নামতে আছে, প্রবাহিত হচ্ছে আর কি, তখন সেটাকে বলবো প্রবাহ। তো যখনই কারো কোথাও আমরা প্রবাহ শব্দটা দেখব, সাথে সাথে আমাদের মাথায় যাতে এটা আসে যে প্রবাহ শব্দের অর্থই হচ্ছে তার মধ্যে জল মিশ্রিত আছে, সেই শিলার উপাদানগুলোর মধ্যে কী আছে, জল মিশ্রিত আছে। ক্রিপের ক্ষেত্রেও কিন্তু সেটা নয়, ক্রিপে কিন্তু জল মিশ্রিত থাকে না। ক্রিপের শব্দের অর্থ হচ্ছে অতি ধীরে ধীরে, কিন্তু জল থাকবে না। তো জল মিশ্রিত থাকবে। এবার এটা দুইভাবে হতে পারে, একটা ধীর হতে পারে, একটা দ্রুত হতে পারে। বিসর্পণ যেমন আমি বললাম সবসময় ধীরেই হবে,
কিন্তু এটা ধীরেও হতে পারে, দ্রুতও হতে পারে। ধীর দুটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সলিফ্লাকশন আর একটা হচ্ছে জেলিফ্লাকশন। তো সলিফ্লাকশন আর জেলিফ্লাকশনটা কি? তো সলিফ্লাকশন, জেলিফ্লাকশন এই শব্দগুলো মূলত অতি মৃদু মানে অতি শীতল জায়গাগুলোকে বোঝানো হয়। তো মানলাম এরকম করে একটা পাহাড় আছে, তো পাহাড়ের এই জায়গাটায় বেশি শীতল হবে মেনলি। তো এই জায়গাটা এটাও শীতল, কিন্তু এটা এটা অতি শীতল, ঠিক আছে, তুন্দ্রা জলবায়ুতে যেমন। তো যে জায়গায় খুবই শীতল, একদম খুবই শীতল, মানে সব সময় হিমাঙ্কের নিচে টেম্পারেচার থাকে, যাদেরকে আমরা পেরি গ্লেসিয়ার রিজিয়ানও বলতে পারি, পড়াবো এটা আমি কালকে। তো পেরি গ্লেসিয়ার রিজিয়ান বলি। তো সেই পেরি গ্লেসিয়ার রিজিয়ানে যে এই শিলাগ্রস্ত উপাদানগুলো ধীরে 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 নিচের দিকে নেমে আসবে বা প্রবাহিত হবে, শিলাগ্রস্ত উপাদানগুলো প্রবাহিত হবে, ভূমির ঢাল বরাবর প্রবাহিত হবে, তখন তাকে আমরা কি বলবো? জেলিফ্লাকশন বলবো। আর সলিফ্লাকশনটা তাহলে কি? সলিফ্লাকশন হচ্ছে পর্বতের নিচের দিকে অতি শীতল জলবায়ুতে যেখানে এই শিলাগ্রস্ত উপাদানগুলো জল দ্বারা সম্পৃক্ত হয়ে নিচের দিকে প্রবাহিত হবে, সেটা হলো সলিফ্লাকশন। তো অতি মৃদু ঢালু ভূমিতে শিথিল পদার্থ বৃষ্টি বা তুষারগোলা জলে সম্পৃক্ত হয়ে নিচের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় সলিফ্লাকশন। অ্যান্ডারসন 1906 সালে এই শব্দটা প্রথম ব্যবহার করেন। এবার জেলিফ্লাকশন তার নিচে দেওয়া আছে, এখানে একটা শব্দ পরিহিমবাহ বা তুন্দ্রা জলবায়ু, ঠিক আছে, বা অতি শীতল জলবায়ু, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে যাবো যে ওটা জেলিফ্লাকশনের কথা বলেছে, কারণ আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে অতি শীতল জলবায়ু, পরিহিমবাহ বা পর্বতের একদম চূড়াতে। তাহলে এগুলা শব্দের অর্থই হচ্ছে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে ওটা জেলিফ্লাকশনের কথা বলছে। কিন্তু যদি এমনি বলে শীতল জলবায়ু অঞ্চলে, তাহলে তো সলিফ্লাকশনই হবে। আশা করি দুটো অপশন দিবে না। তো এই শব্দটা প্রথম ব্যবহার করে বাউলিক 1956 সালে, ঠিক আছে। মূলত পরিহিমবাহ অঞ্চলে এটা দেখা যায়। পরিহিমবাহ যখন পড়বো তখন এই টার্মগুলো আরও আসবে। কনজলিফ্লাকশন যেমন একটা টার্ম আসবে। তো জেলিফ্লাকশন কনজলিফ্লাকশন প্রায় একই জিনিস। এবার আছে দ্রুত প্রবাহ। তো প্রবাহ মানে আমি বললাম কি, জল দ্বারা সম্পৃক্ত হবে আগে, তারপরে শিলাটা ভূমির ঢাল বরাবর প্রবাহিত হবে, নদী দ্বারা নয় কিন্তু, ভূমির ঢাল বরাবর। তো এখানে আছে মৃত্তিকা প্রবাহ। তো মৃত্তিকা নামটা শুনে আমি বলে দিলাম যে এগুলো সূক্ষ্ম দানাগুলোকে বলবো, অর্থাৎ রেগোলিতকে বলবো। তো রেগোলিত যখন জল দ্বারা সম্পৃক্ত হয়ে ঢাল বরাবর প্রবাহিত হবে তখন তাকে মৃত্তিকা প্রবাহ বলবো, ঠিক আছে। আর যদি এটা দ্রুত হয়, দ্রুত প্রবাহিত হবে। কর্দম প্রবাহ, তাহলে কর্দম মানে হচ্ছে কাদা, একদম জল দ্বারা সম্পৃক্ত হয়ে কাদায় পরিণত হলো। কাদাটা যখন ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসবে, মানে প্রবাহিত হবে, তখন তাকে কর্দম প্রবাহ বলবো। এটা মূলত শুষ্ক অঞ্চলে দেখা যায়, যে জায়গায় বৃষ্টি পড়লে কাদা হয়ে যায় আর কি। আর অবস্কর প্রবাহ কোনটা? অবস্কর কথার অর্থই হচ্ছে অবস্কর কথার অর্থ হচ্ছে এরকম করে ধ্বংস স্তূপ আর কি, বা কী লেখা আছে এখানে, বালি মাটি প্রস্তরখণ্ডের জল দ্বারা সম্পৃক্ত হয়, মানে এক কথায় ধ্বংসস্তূপ বা অবস্কর মানে কি বলবো আর কি, নোংরা আবর্জনা বিশেষ এরকম, যে অনেকগুলো এরকম চূর্ণ বিচূর্ণ উপাদান একত্রে আছে, সব কিছু মিশিয়ে সেটা যখন এরকম ঢাল বরাবর দ্রুত নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলবো অবস্কর প্রবাহ, ঠিক আছে। তো আমাদের মনে রাখতে হবে যে প্রবাহ বা ফ্লোটা দুইভাবেই হতে পারে, একটা দ্রুত হতে পারে, একটা ধীরেও হতে পারে। ধীরে যদি হয় তাহলে দুটাই আছে, সলিফ্লাকশন আর জেলিফ্লাকশন। সলিফ্লাকশন জেলিফ্লাকশনটা হচ্ছে সব থেকে ধীরে, ঠিক আছে, ক্রিপের থেকেও ধীরে হয়, ক্রিপটাও ধীরে, এগুলোও ধীরে। কিন্তু মৃত্তিকা প্রবাহ যদি আর্থ ফ্লো বলে দেয়, জাস্ট একটা টার্মের পার্থক্য, আর্থ ফ্লো আর আর্থ আর্থ ক্রিপ এরকম দিয়ে দিল, ক্রিপ, তাহলে ক্রিপ মানে বুঝে গেলাম যে ওটা ধীরে বলছে, ওটা হচ্ছে ওটার কথা বলেছে, ঠিক আছে। তা হচ্ছে স্লাইড। তো স্লাইড মানে হচ্ছে এটা আরও দ্রুত হবে, আচমকা নেমে আসবে। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, কী টার্ম হয় কিছু কিছু, এটা আমাদের মনে রাখতে হবে। আচমকা দ্রুত অপসারণ হবে। স্লাইড কথার অর্থ হচ্ছে ধস। তো ধস তো হঠাৎ করে একদম আমরা দাঁড়ায় আছি দেখা গেলো উপর থেকে পড়তে পড়তে হঠাৎ একসঙ্গেই পড়ে গেলো গোটাটা। তো এই হঠাৎ যে পড়ে গেল, আগেরগুলো কিন্তু ওরকম হঠাৎ নয়, এটা কিন্তু হঠাৎ পড়ে যাবে। তো এটা হবে অবস্কর ধস, যখন অনেকগুলো অবস্কর একসঙ্গে ধস হবে তখন নেমে যাবে, ঠিক আছে। শিলাধস, বড় একটা শিলা যদি নেমে যায় নিচের দিকে, শিলাধস। প্রস্তর চাই ধস, অর্থাৎ এই যে প্রস্তর চায়ের আকারে ভেঙে ভেঙে গেল আবহবিকারের ফলে, সেগুলো যদি এরকম দ্রুত ভূমির ঢাল বরাবর ডিরেক্ট নিচের দিকে নেমে যায় তাহলে সেটা হবে ধস। তাহলে আমরা যদি দ্রুত থেকে এই ধীর থেকে দ্রুতর দিকে সাজাই, তাহলে সব থেকে ধীর হচ্ছে প্রথমে সলিফ্লাকশন, কনজলিফ্লাকশন, ক্রিপ, এইসবগুলো। তারপরে হচ্ছে ফ্লো, আর তারপরে আপাতত হচ্ছে স্লাইড, ঠিক আছে। স্লাইডটা হচ্ছে দ্রুত হবে, আরও দ্রুত হবে, কারণ একসঙ্গে একদম খাড়া ঢালেই তো ধস হয়, কোনো জায়গায় তো হবে না। গেল। এবার হচ্ছে একটা স্লাম। তো স্লামটা অনেক সময় ঢালের মতোই, কিন্তু ঢাল যেটা আছে মানলাম এরকম করে একটা এরকম করে ঢাল আছে, ঢালু জায়গা আছে, হ্যাঁ। এবার ঢালু জায়গা থেকে যখন এরকম পড়লো, এরকম করে নিচের দিকে পড়ছে, তো ডিরেক্ট পড়ে গেলেও নিচের দিকে আর কোনো ব্যাপার নয়। কিন্তু অনেক সময় এরকম হয় যে এরকম একটা পাহাড় আছে, পাহাড়ের এই অংশটা আছে, এই অংশটা কী হলো, এই অংশটা গোটাটাই পড়লো, এরকম করে পড়লো আর কি, এই অংশগুলো এরকম করে এদিকে পড়ে গেল, বোঝা গেল কি, অর্থাৎ অর্ধচন্দ্রাকারের মতো এরকম করে পড়লো শেপে, তখন সেটাকে বলা হচ্ছে স্লাম। তো বক্রতলযুক্ত ভূমিতে জল সম্পৃক্ত মাটি রেগুলিতের আবর্তনে নেমে আসাকে স্লাম বলে। হাচিনসন একে 3 ভাগে ভাগ করে, সিঙ্গেল স্লাম মানে একবারই হবে,
মাল্টিপল স্লাম মানে একবার হলো, একবার এটা নেমে আসলো, আবার তার পিছনেরটা আবার নেমে আসলো, এরকম করে। আর পিছনেরটা নয়, মানে একবার নেমে আসলে তো যে যে জায়গায় নেমে আসলো ওখান থেকে আবার সে নিচের দিকে নামলো, ওখান থেকে আবার সে নামলো, ওখান থেকে আবার নামলো, এরকম করে নামবে। আর সাকসেসিভ স্লাম্প মানে হচ্ছে প্রথমে এই অংশটা নামলো এখানে এরকম অর্ধচন্দ্রাকারে নামলো, তারপরে তার পিছনের স্লাম্প অংশটা নামলো, তারপরে তার পিছনেরটা নামলো, তারপরে তার পিছনেরটা নামলো, এরকম করে। ভাগগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, স্লাম্প শব্দটাই ইম্পর্টেন্ট। যে স্লাইড কথার অর্থ হচ্ছে একবারে ভূমির ঢাল বরাবর নেমে গেল, জাস্ট উপরের সঙ্গে আর নিচের কোনো রিলেশন নেই। মেইনলি পাহাড়ে স্লামটাই বেশি দেখা যায় ধসের থেকে, এটা আমার মনে হয়। কারণ এরকম করে যখন পড়ে না এরকমই থাকে, একদম নেমে গেল উপরটা একদম পুরো চকচক পরিষ্কার হয়ে গেল, ওরকম তো হয় না, ওর মধ্যে কিছু লেগে থাকে, অর্ধচন্দ্রাকারই পড়ে। তো এরকম রাস্তাঘাটে আমরা যাই পাহাড়ে যখন ধস নেমে গেছে এরকম বলি, এরকম করে পড়ে থাকে শিলাগুলো, আমরা দেখি যে এখানেও আছে, এখানেও আছে, এদিকেও আছে, এদিকেও ছড়িয়ে আছে, কারণ ওটা স্লাম্প হয়েছে, নট ধস। দুটা একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু জিওগ্রাফিক্যালি ওটা একটু আলাদা। এবার আছে প্রপাত বা ফল। ফল শব্দের অর্থ হচ্ছে একদম দ্রুত পড়ে যাওয়া, এরকম ডিরেক্টলি, মাধ্যম ছাড়াই কেবলমাত্র অভিকর্ষর টানে নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, যেমন এই যে পাহাড় আছে, পাহাড় থেকে এখান থেকে একটা পাথর দিল, তো পাথরটা কি এর দেওয়ালের গায়ে, পাহাড়ের দেওয়ালের গায়ে কিন্তু দিয়ে পড়ছে না, একদম হাওয়া দিয়ে পড়ছে, হাওয়া। ওই জন্যই বলছে মাধ্যম ছাড়া, সবগুলোই তো মাধ্যম ছাড়াই, কিন্তু এটা একদম পুরো হাওয়া দিয়ে পড়ছে, পাহাড়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তখন সেটাকে আমরা ফল বলবো। ঠিক আছে, রক ফল হয়, রকটা যদি পড়ে যায় রক ফল, সোয়েলগুলো যদি এরকম করে পড়ে সোয়েল ফল, ডেব্রিসগুলো যদি পড়ে ডেব্রিস ফল। তো ফল, স্লাইড আর স্লাম তিনটা বোঝা গেল। স্লাইড মানে হচ্ছে ধস, যে পড়লো নিচের দিকে নেমে গেল। স্লাম মানে হচ্ছে অর্ধচন্দ্রাকারে ধস, এরকম করে বোঝার খাতিরে বলবো। আর প্রপাত মানে হচ্ছে একদম ডিরেক্ট ফল, প্রপাত সব থেকে দ্রুত হবে যতগুলো আছে, ঠিক আছে, ডিরেক্ট পড়ে যাবে। মানলাম একটা এরকম করে পাথর আছে, পাথরটা প্রথমে এরকম করে কোনো কারণে এদিকে চলে গেলো হাওয়াতে, হাওয়া থেকে দ্রুত নিচের দিকে পড়ে গেল, তখন সেটা হলো প্রপাত বা ফল। আরেকটা আছে অবনমন। অবনমনটা এরকম, মানলাম একটা ভূমিরূপ ছিল, এবার এই অংশটা কোনো কারণে এরকম করে নিচে বসে গেছে, তো এরকম করে নিচে বসে গেছে, তো এটাকে বলা হয় অবনমন বা সাবসিডেন্ট। এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে কোলাপস, ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে বাংলার থেকে, তাহলে ভালো। একটা হচ্ছে সেটেলমেন্ট বা সেটেলড। তো কোলাপস মানে হচ্ছে হঠাৎ বসে যাওয়া, কোলাপস হয়ে যাওয়া, একদম ভূমিকম্পের ফলে কোলাপস হয়ে গেছে পুরো রাস্তাঘাট, তার মানে কি হঠাৎ একদম নিচের দিকে এরকম করে বসে গেছে। আর সেটেল মানে হচ্ছে বসবে, কিন্তু ধীরে 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 বসবে, যেমন আমরা বলি না ওই জায়গাটা ধীরে ধীরে নিচু হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা আছে, তো ধীরে ধীরে নিচু হয়ে যাচ্ছে মানে সেটেলড হচ্ছে, সেটা সেটেলমেন্ট হচ্ছে। ঠিক আছে, সেটেলড ইডি হচ্ছে। তো কোলাপস আর সেটেল এটা হচ্ছে অবনমন, দুটার ফলে ভূপৃষ্ঠটা নিচের দিকে নামে, ওই জায়গায়ই থাকবে কিন্তু নিচের দিকে নামবে, এটাকে বলা হয় অবনমন। তো এই হলো 6 ধরনের শ্রেণীবিভাগ। এই 6 ধরনের শ্রেণীবিভাগ কিন্তু আমি একবার করে বলে দিলাম, এখানে কিছু কিছু ছবিও দেওয়া আছে, ঠিক আছে, তো যাতে সবার মনে থাকে। এক তো পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা এটা, এর মধ্যে কোনটা দ্রুত, তো ধীর খালি দুটা জিনিস থাকবে হবে, একটা যদি তার সাথে ক্রিপ শব্দটা থাকে বা বিসর্পণ, আর যদি তার সঙ্গে ফ্লাকশন শব্দটা থাকে, সেটা সলুই ফ্লাকশন হোক, জেলি ফ্লাকশন হোক, কঞ্জলি ফ্লাকশন হোক, যেটাই থাকবে, তাহলে সেটা হচ্ছে ধীর। আর যদি এগুলো না থাকে, যদি থাকে ফ্লো, তার মানে বুঝবো যে আচ্ছা জল মিশে আছে ওই জন্য পাহাড়ে ঢাল বেয়ে নিচের দিকে নামছে। যদি বলে ফল, ফল মানে হচ্ছে আচ্ছা একদম উপর থেকে সোজা নিচের দিকে নেমে যাচ্ছে হাওয়ার মধ্য দিয়ে। যদি বলে স্লাইড মানে ধস, আচ্ছা এরকম করে পাথরটা পড়ে গেল। স্লাম বলে আচ্ছা এরকম করে নেমে আছে, গোটা পাথরগুলো নেমে জাস্ট এরকম করো, রাস্তাটা বন্ধ করে দিল, ঠিক আছে, এরকম। তো এই জিনিসগুলো যাতে মাথায় থাকে তাহলে কিন্তু হয়ে গেল। এখানে কিছু শর্টও আছে, কোথায় কী ধস হয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা ধস আছে যেটা অনেক বড় ধস, এখানে লেখা আছে কোথায়, এই আম্বুটিয়া চা বাগানে, কার্শিয়াং শহরের আম্বুটিয়া চা বাগানে যে ধসটি হবে, এটা 1968 সালে হয়েছিল, সেটি বর্তমানে বর্ধিত হয়ে 2 বর্গ কিমি হয়ে গেছে। ঠিক আছে, অঞ্চলটা ধসে যাচ্ছে, এটি এশিয়ার বৃহত্তম ধস বলা হয়, আম্বুটিয়া চা বাগান। তো এটা একটা ইম্পর্টেন্ট, কার্শিয়াংয়ে একটা ধস আছে, চা বাগান আছে সম্ভবত ওখানে, আম্বুটিয়া চা বাগান, যেটা প্রচুর ধস হচ্ছে, দিনের পর দিন এটা আরও বাড়তে আছে, এবং এটা এশিয়ার বৃহত্তম। টপলটা কি, টপলটা খুব ইম্পর্টেন্ট, টপলটা মনে হয় আমি এখানে অ্যাড করেছি, টপলটা বলে দিই একটু। টপল, ঠিক আছে, টপল শব্দটা মাঝে মাঝে পাওয়া যাবে। টপলটা কি, টপল হচ্ছে মাথা গুঁজে পড়ে যাওয়া। মাথা গুঁজে পড়ে যাওয়া মানে কি, এরকম ব্যাপারটা যে এখান থেকে এই অংশটা, মানে এরকম করে একটা শিলা আছে এরকম করে, এই শিলার এই অংশটা প্রথমে এই অংশটা এখানে পড়ে গেল, ঠিক আছে, তারপর তার পিছনের অংশটা আবার এখানেই পড়ে গেল, ওই জায়গায় তার উপরে আবার পড়ে গেল, মনে হচ্ছে এরকম করে সবাই পরপর দাঁড়িয়ে আছে, একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে, তো ওইরকম করে যদি হয় সেটাকে বলা হয় টপল। ঠিক আছে, এটা একদম একটা নির্দিষ্ট জায়গায় পড়ে যাবে। তো গেল এটা। আর এখানে একটা ছবি দিয়েছে যে মাডের ক্ষেত্রে কি হয়, মাড মানে কাদা, তো মাডের ক্ষেত্রে ক্রিপও হয় না, স্লাইড হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয় না, মাডের ক্ষেত্রে খালি স্লাম্প হবে। ঠিক আছে, মানে ওই যে এরকম করে নেমে যাবে অর্ধচন্দ্রাকারে। আর্থের ক্ষেত্রে কী হয়, আর্থ মানে হচ্ছে রেগুলিত, ঠিক আছে, আর্থের ক্ষেত্রে ক্রিপও হয়, স্লাইডও হয়, স্লাম্পও হবে, ফলও হবে, কিন্তু ট্রোপল আর হচ্ছে ফল হবে না।
ডেব্রিসের ক্ষেত্রে কী হয়, ডেব্রিস মানে ধ্বংসা স্তূপ, তো এটার ক্ষেত্রে ক্রিপ হবে না, এটা হবে এটা হবে এটা হবে, তো এরকম করে এটা দিয়েছি আমি, ঠিক আছে। নেক্সট আছে ইভালুয়েশন অফ স্লোপ। তো স্লোপ কি, এটা সিম্পল আছে, একটু পড়াই দিই। হ্যাঁ, তো স্লোপ কি, স্লোপ হচ্ছে কোনো একটা পাহাড়ের উপরের অংশ থেকে একদম নিচের অংশ পর্যন্ত যে খাড়াই যে ব্যাপারটা, সেটাকে বলা হয় স্লোপ, ঠিক আছে। স্লোপ মানে হচ্ছে ঢাল। তো অ্যাঙ্গুলার ইনক্লাইনেশন বিটুইন মাউন্টেন টপ টু ভ্যালি বটম, অর্থাৎ কৌণিক পরিমাণটা মাউন্টেনের টপ থেকে ভ্যালির বটম পর্যন্ত। এটা মেজারিং করা হয় ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে, আর এটার ইউনিট হচ্ছে ডিগ্রি, ডিগ্রি দ্বারা এটা আমরা মেজার করি। তো এলিমেন্টস অফ স্লোপ, স্লোপের 4টা উপাদান থাকে। একটা হচ্ছে সামিটিয়াল কনভেক্সিটি, অর্থাৎ শীর্ষদেশীয় উত্তলতা, শীর্ষদেশীয় উত্তলতা, উত্তলতা কথার অর্থ হচ্ছে এরকম, পাহাড়ের চূড়াটা কিন্তু এরকমই থাকে। তারপরে পাহাড়ের চূড়ার পর দেখবো যে এরকম খাড়াই ঢাল থাকে। কার্গিল যুদ্ধের সময় এরকম জায়গাগুলোতে গিয়ে লড়াই করছিল আমাদের সেনারা, ঠিক আছে, সেটাকে বলা হয় ফ্রি ফেস। ফ্রি ফেস এই জন্য কে ফ্রি বলা হয়, কারণ এখানে কোনো কিছু দাঁড়াতে পারে না। এই যে সামিটিয়াল কনভেক্সিটি থেকে যদি কোনো কিছু ক্ষয় হয়ে দিকে আসে, তো এটা এত খাড়াই ঢাল হয় 90 ডিগ্রি পর্যন্ত, যেখানে কোনো কিছু দাঁড়াতে পারে না, সব নিচের দিকে চলে আসে। তারপর হচ্ছে রেক্টিলিনিয়ার, যেটা হচ্ছে উত্তল প্রকৃতির ঢাল, কিন্তু অতটা উত্তল নয় যতটা কনভেক্সিটিতে আছে, হালকা উঁচু। কেন এটা এরকম হালকা হয়েছে, কারণ এই যে সামেটিয়াল কনভেক্সিটি থেকে উপাদানগুলো এসে এই জায়গায় জমা হয়েছে। তো বড় বড় যেগুলো উপাদান সেগুলো এখানে জমা হবে, বড় বড় উপাদানগুলো। আর যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম উপাদান সেগুলো কিন্তু আরেকটু নিচের দিকে নামবে, যেখানে কনকেভিটি হবে, সামেটিয়াল কনকেভিটি, অর্থাৎ আমাদের সমভূমিটা, একদম পর্বতের পাদদেশটা। তো সামেটিয়াল কনভেক্সিটি মানে এটা হচ্ছে শীর্ষদেশের উপরে থাকে, এগুলো পরপর মিলাতে দেয়, উপর থেকে নিচে সাজাও, নিচ থেকে উপরে সাজাও, কোনটার কী মানে সেটাও জিজ্ঞেস করতে পারে। তো সামেসিয়াল কনভেক্সিটি মানে হচ্ছে একদম উপরের দিকে, ফ্রি ফেস মানে এখানে কোনো উপাদান দাঁড়াবে না, ঠিক আছে। আর রেক্টিলিনিয়ার মানে হচ্ছে এখানে বড় বড় বোল্ডারগুলো দাঁড়াবে, আর কনভেক্সিটি মানে হচ্ছে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম উপাদানগুলো দাঁড়াবে। আর এর ঢালটা হচ্ছে এরকম অবতল প্রকৃতির হবে, ঠিক আছে। এখানে লেখা আছে কয়েকটা, যেমন ক্রেস্ট লেখা আছে, ক্রেস্ট শব্দের অর্থ হচ্ছে চূড়া, যেহেতু উপরের দিকে থাকে। কনভেক্স, কনভেক্স মানে যেরকম স্লোপ। তারপর সোয়েল ক্রিপ, এখানে সোয়েলগুলো ধীরে ধীরে নামবে, ঠিক আছে। ওয়াক্সিং স্লোপ বলে, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, পরপর সাজাতে দিবে, দিয়ে সামেটিয়াল কনভেক্সিটি দিবে না, দিয়ে দিবে ওয়াক্সিং স্লোপ। তাহলে ওয়াক্সিং স্লোপ মানে আমরা বুঝে যাবো ধৌত ঢাল, তার মানে উপরের দিকে হবে, ঠিক আছে। ফ্রি ফেস, ক্লিপ হবে, খাড়া ঢাল, ক্লিপ শব্দের অর্থ। স্টিপেস্ট, সব থেকে ঢালু। নো ডিপোজিশন, কোনো ডিপোজিশন হয় না। প্যারালাল রিগ্রেশন, একদম পরপর নিচের দিকে নেমে যাবে এরকম। রেক্টিলিনিয়ার হচ্ছে টেলাস ডেব্রিস স্লোপ, টেলাস ডেব্রিস মানে বড় বড় তীক্ষ্ণাকৃত খণ্ডগুলো এখানে থাকবে, এটাই বোঝাচ্ছে। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে এটা প্রায় একই রকম থেকে যায় এরকম। ডিপোজিশন অফ কোর্স মেটেরিয়াল, খুব ইম্পর্ট্যান্ট টার্ম, যে বড় বড় উপাদানগুলো এখানে জমা হবে। বেসাল কনকেভিটি, এটা হচ্ছে পেডিমেন্ট, অর্থাৎ একদম পর্বতের পাদদেশ, পেডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পাদদেশ। কনকেভ, এখানে স্লোপটা হবে এরকম কনকেভ, ঠিক আছে। ডিপোজিশন অফ ফিনার মেটেরিয়াল, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম উপাদানগুলো এখানে কিন্তু জমা হবে। বড় বড় উপাদানগুলো তো আগেই জমা হয়ে গেছে, ওগুলো আর নিচের দিকে আসতে পারেনি, সূক্ষ্ম সূক্ষ্মগুলো দিকে চলে গেছে, ঠিক আছে। ওয়েনিং স্লোপ, যেমন আগেরটাকে বলা হচ্ছে ওয়াক্সিং স্লোপ, এটা হচ্ছে ওয়ানিং স্লোপ। এর বাংলাগুলো আমি জানি না, ইংলিশগুলো মনে রাখাটাই বেটার। ওয়ানিং স্লোপ, যদি ওয়ানিং স্লোপ দেয় তার মানে আমরা বুঝবো যেটা বেসেল কনকেভিটির কথা বলেছে। তো এই উপাদানগুলোর ভিত্তিতে বা আরও অনেক উপায়ে ঢালকে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন একটা আছে কনভেক্স ও কনকেভ, দিয়ে দিল এর মধ্যে এরকম একটা ছবি, এরকম ছবি, তো বলছে এটা কী ঢাল। তো প্রথম দিকে কী আছে, এদিক থেকে শুরু করবো, বা দিক থেকে। তো প্রথম দিকে আছে কনভেক্স, তারপর আছে কনকেভ, তার মানে এটার নাম হচ্ছে কনভেক্স ও কনকেভ। প্রথম দিকে আছে কনকেভ, তারপর আছে কনভেক্স, তার মানে এটার নাম হচ্ছে কনভেক্স ও কনকেভ ও কনভেক্স। আর প্রথমে আছে এরকম করে কনভেক্স, কনভেক্সের পর এরকম আছে, তার মানে কি কনভেক্স ও রেক্টিলিনিয়ার, অর্থাৎ প্রথমে পুরো খাড়া, তারপরে এরকম হয়ে গেছে, তো কনভেক্স ও রেক্টিলিনিয়ার। এবার কোয়ান্টিটিভ মানে হচ্ছে ঢালের পরিমাণের ভিত্তিতে ওকে ভাগ করা যায়। যদি 0 থেকে 2 হয় ডিগ্রি, এটা ডিগ্রিগুলো দিইনি, ভেরি জেন্টেল, 2 থেকে 5 হলে জেন্টেল, তারপরে মডারেট বা মাঝারি, 10 থেকে 45 হচ্ছে স্টিপ, আর 45 থেকে 90 হলে সেটাকে ভার্টিক্যাল বা প্রিসিপিটিয়াস স্লোপ বলা হয়, পিটিয়াস স্লোপ বলা হয় যদি 45 থেকে 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এটা হচ্ছে বাই জেনেটিক, জেনেটিক শব্দ হচ্ছে কীভাবে ঢালটা তৈরি হলো। তো ঢালটা টেকটনিক কারণে, অর্থাৎ অগ্নুৎপাত, ভূমিকম্প এগুলোর ফলে যদি তৈরি হয়, বা প্লেটের সরণের ফলে যদি তৈরি হয়, তো টেকটনিক ঢাল বলবো। ইরোশনাল মানে ক্ষয়ের ফলে তৈরি হবে। অ্যাকুমুলেশনের ফলেও ঢাল তৈরি হতে পারে, যেমন এই জায়গাগুলো এই জায়গায় এসে জমা হলো, এই যে নিচের জায়গাটা, ছোটো ছোটো উপাদানগুলো, বা এই জায়গায় যে বড় বড় উপাদানগুলো জমা হলো, তো এর মধ্যে তো সামান্য ঢাল তৈরি হয়েছে, পরিমাণটা কম হোক আর বেশি হোক, তৈরি তো হয়েছে। তো এই ঢালগুলোকে বলা হয় স্লোপ অফ অ্যাকুমুলেশন বা সঞ্চয়ের ফলে তৈরি ঢাল। উপাদানগুলো থেকে কোশ্চেন আসে, এগুলোর টাইপগুলো থেকে কোশ্চেন আসলে ছবি দিয়ে যদি দেয় তাহলে এরকম ছবিগুলো দিতে পারে, আর নাহলে এগুলো থেকে সেরকম কোশ্চেন হয় না। এবার চলে আসবো আমরা স্লোপের থিওরি। তো স্লোপের থিওরিগুলো মেইনলি নামগুলো জানলেই হবে, কে কোনটা থিওরি দিয়েছে, ব্যাস। যত কোশ্চেন আসছে আজ পর্যন্ত এখান থেকেই কোশ্চেন আছে, নাম দিয়ে দিই। তো স্লোপ ডিক্লাইন থিওরি, ডিক্লাইন কথাটা হচ্ছে স্লোপটা ধীরে ধীরে কমে যাচ্ছে,
তো এটা দিয়েছে ডেভিস, মনে রাখবো ডি ফর ডেভিস, ডিক্লাইন মানে ডেভিস। স্লোপ রিপ্লেসমেন্ট, অর্থাৎ স্লোপটা একদিকের স্লোপটা অন্যদিকে রিপ্লেস হয়ে যাচ্ছে, তো এটা দিয়েছে পেঙ্ক, রিপ্লেসে পি আছে, পেঙ্কও পি আছে, এটা মনে রাখার উপায়। আর এই দুটা বাদে আরেকটা স্লোপ আছে যেটা নাম হচ্ছে স্লোপ রিট্রিটমেন্ট। রিট্রিটমেন্ট মানে হচ্ছে পশ্চাৎ অবসান, ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছে, তো এটা দিয়েছে কিং, কিং পিছনে সরে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। তো এগুলো কী বলেছে এই জায়গাটা ছবিটা দেখলেই বোঝা যাবে যে যদি আমরা ডিক্লাইন স্লোপটা দেখি তো এরকম যে স্লোপটা প্রথমে এরকম এত উঁচু ছিল, তারপরে ক্ষয় হয়ে গেল, ওপরটা ক্ষয় হয়ে গিয়ে স্লোপটা এই জায়গায় আসলো, তো কমে গেল, তারপরে আবার কমে গেল এই জায়গায়, তো এই স্লোপটা ধীরে ধীরে ডিক্লাইন হচ্ছে, অর্থাৎ এটা স্লোপ ডিক্লাইন থিওরি, ঠিক আছে। রিপ্লেসমেন্ট মানে কি? রিপ্লেসমেন্ট মানে মানলাম আগে স্লোপটা যখন এরকম ছিল এইদিকে, তখন এটা এই পর্যন্ত ছিল, এবার এই যে এই উপাদানগুলো ক্ষয় হয়ে গেল, তো ক্ষয় উপাদানগুলো কী হলো এখানে জমা হয়ে গেল, মানে এরকম ব্যাপারটা আমি বলছি, এরকম ব্যাপারটা যে একটা স্লোপ এরকম করে ছিল তো আগে, তো এই স্লোপটা মানলাম এতটা অংশ ক্ষয় হয়ে গেল, এতটা অংশ ক্ষয় হয়ে গেল, তো ক্ষয়জাত উপাদানগুলো কোথায় হবে? এই জায়গায় এসে জমা হবে, ঠিক আছে, এই জায়গায়। আবার মানলাম স্লোপটা এতটা ক্ষয় হলো, তো এই জায়গায় এসে জমা হলো এই জায়গায়, তো এদিকের স্লোপটা এদিকে রিপ্লেস হয়ে যাচ্ছে, এই জন্য একে বলা আছে রিপ্লেসমেন্ট স্লোপ, যেটা কে দিয়েছে রিপ্লেসে পি আছে, পি ফর পেং দিয়েছে। আর একটা হচ্ছে প্যারালাল রিট্রিটমেন্ট, মানে যেমন ওই কী বলে যে পার্বত্য ঢালে যদি কোনো ইয়ে তৈরি হয় আর কি, কী বলে যে জলপ্রপাত তৈরি হয়, জলপ্রপাত যেমন পিছন দিকে ক্ষয় করতে করতে ঢালটাকে পিছনে সরাই দিবে না, ওরকম আগে ঢালটা এত এরকম ছিল, তারপর আরও পিছন সরলো, আরও পিছন সরলো, আরও পিছন সরলো, তো এটাকে বলা হচ্ছে প্যারালাল রিট্রিটমেন্ট। এখানে কিংয়ের মডেলটা, কিং যেটা দিয়েছে স্লোপ রিট্রিটমেন্ট, তো ওটাকে অনেক সময় হিল স্লোপ অফ সাইকেল থিওরি বলে, তো এটা থেকে কোশ্চেন আসতে পারে যে হিল স্লোপ অফ সাইকেল থিওরি কে দিয়েছে, তো এটা দিয়েছে কিং। আর উডের একটা মডেল আছে যে বিটুইন রেট অফ ওয়েদারিং রেট অ্যান্ড রেগুলিথ রিমুভাল, তো রেগুলিথ রিমুভাল শব্দ আসলে এটা উড দিয়েছে, এটা মনে রাখতে হবে। মেইনলি উপরে তিনটাই ইম্পর্টেন্ট, তবে ওগুলো পেলাম আমি বইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ডেভিসের স্লোপটা এরকম বললাম আমি, নামটা ইম্পর্টেন্ট, তারপরে যদি আরও কিছু মনে রাখার ইচ্ছা হয় তাহলে এগুলো মনে রাখতে পারে যে রিজিয়ান অফ স্টাডি, কোথাকার রিজিয়ান স্টাডি করেছে, তো নর্থ ওয়েস্ট ইউরোপ আর নর্থ ইস্ট ইউএসএ, হিউমিড এরিয়া অর্থাৎ নদী যেখানে থাকবে সেই জায়গায়। তো স্লোপটা প্রথমে এরকম করে থাকে, ঠিক আছে, তারপরে স্লোপটা ধীরে ধীরে ঢালু হয়ে গেল এই জায়গাটা, আরও ঢালু হয়ে যাচ্ছে এরকম, লাস্টে পেনি প্লেন তৈরি করবে, এটা হলো ডেভিসের থিওরি। আর পেঙ্কের থিওরি প্রথমে স্লোপটা এরকম করেছিল, ঠিক আছে, এই দিকটা খাড়া ছিল আর এই দিকটা এরকম নিচু ছিল, এবার কী হচ্ছে স্টেজ 2তে এটা কমে গেল আর এদিকটা এরকম করে বেড়ে গেল, সরি ভুলটা বলছি, স্টেজ 1 তো এটা, তাই তো বলছি, এদিকে খাড়াই ঢাল ছিল এরকম করে, এবার এটা ক্ষয় হয়ে গেল, ওই জন্য উপরের দিকে উচ্চতাটা কমে গেছে আর এদিকটা একটু উঁচু হয়ে গেছে, আবার এটা ক্ষয় হলো, এদিকটা আরও উঁচু হলো, তার মানে কি এদিকের উপাদানগুলো এই দিকে রিপ্লেস হয়ে যাচ্ছে, যে কারণে এর নাম হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরি, যেটা 1924 সালে দেওয়া। এটা মূলত আন্দিজ পর্বত আর আলস পর্বতের রিসার্চের উপর তিনি উপস্থাপন করেছেন, ঠিক আছে, যে জায়গায় প্রচুর প্লেট রয়েছে টেকটনিক এরিয়া সেগুলোতে। আর কিংয়ের থিওরিটা হচ্ছে প্যারালাল রিট্রিটমেন্ট, মানে প্রথমে এই জায়গায় ছিল স্লোপটা, পিছনে এই জায়গা হলো, এই জায়গা হলো, পরে আরও বাড়বে আরও বাড়বে আরও বাড়বে, এরকম করে পিছনে সরতে থাকবে স্লোপটা। তো বোঝা যাচ্ছে যে এই রকম ব্যাপারগুলো কোথায় লক্ষ্য করা যাবে? মরু অঞ্চলে লক্ষ্য করা যাবে এরকম, মরু অঞ্চলে এই জায়গার মৃত্তিকাটা সরে গেল, আরও পিছনে সরলো, আরও পিছনে সরলো, আরও পিছনে সরলো, এরকম, অর্থাৎ তিনি হচ্ছে মরু অঞ্চলের উপর রিসার্চ করে এই থিওরিটা দিয়েছেন, মেইনলি হচ্ছে আফ্রিকার মরু অঞ্চলগুলোতে 1957 সালে। আর সেরকম কিছু মনে রাখার মতো নাই। আরেকটা বলে দিই এটাও, হ্যাঁ বলেছি একটু বেশি করে পড়াবো আগে, যাদের বোরিং লাগছে তারা লেফট হয়ে গিয়ে পরের জিনিসগুলো রেকর্ডিং ক্লাস দেখে নেবে। আমি আজকে আর কালকের মধ্যে জিওমরফোলজিটা শেষ করে দেবো। তো হাইড্রোলজি আছে, এবার হাইড্রোলজির দুটো টপিক আছে হাইড্রোলজি থেকে, একটা আছে হাইড্রোলজিক্যাল সাইকেল, ঠিক আছে, আর একটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল, আর একটা কী আছে রান অফ আছে। তো আজকে হাইড্রোলজিক্যাল সাইকেল অবধিই পড়বো, বাকি অংশটা আমার তৈরি হয়নি, পরে কালকে পড়াই দেবো। তো হাইড্রোলজি থেকে পৃথিবীর জল সম্পর্কিত এক বিজ্ঞান হলো হাইড্রোলজি, জল নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, যেটা প্রথম সূচনা করে মিচিগান বিশ্ববিদ্যালয়ে H.W. কিং, ঠিক আছে। এই কিং আর ওই কিং কিন্তু আলাদা, ঠিক আছে, যেটা আমরা আগে কিং পড়লাম, দুজন কিন্তু আলাদা কিং। তো হাইড্রোলজির সাবজেক্টের আবার ভাগ আছে, যেমন জিওগ্রাফির অনেকগুলো ভাগ আছে, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি ইত্যাদি ইত্যাদি, ঠিক ওরকম হাইড্রোলজির অনেক ভাগ আছে, একটা হচ্ছে পেটোমোলজি, লিমোনোলজি, ক্রায়োলজি আর জিও হাইড্রোলজি। তো পেটোমোলজি মানে কি? স্টাডি অফ রিভার ওয়াটার, অর্থাৎ রিভারের জল নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে পেটোমোলজি। লিমোনোলজি কি? হ্রদের ওয়াটার নিয়ে যেটা আলোচনা করা হয়। ক্রায়োলজি মানে হচ্ছে আইস ওয়াটার নিয়ে, অর্থাৎ যার মধ্যে কতটা আইস আছে না আছে ইত্যাদি আলোচনা করবে। আর জিও হাইড্রোলজি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে অধ্যয়ন। তো কোথায় কি জল আছে? ওশিয়ানে 97.2%, যেটা সল্ট ওয়াটার, আর বাকি আইস ক্যাপের তারপরে বেশি আছে 2.0%, এগুলো পার্সেন্ট হবে, লেখা আছে উপরে পার্সেন্ট। তারপর যে গ্রাউন্ড ওয়াটারে এত পার্সেন্ট আছে, লেকে এত আছে, সোয়েল ময়েশ্চারে এত আছে।
ঠিক আছে? তো এগুলো পরপর মনে রাখাটা উচিত, না মনে রাখলেও অন্তত প্রথম দুটা যাতে মনে থাকে বা 3টা পর্যন্ত যাতে মনে থাকে। এবার চলে আসবো আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল। তো সাইকেল কথাটা হচ্ছে চক্র, অর্থাৎ কোনো একটা স্থানে যেখান থেকে শুরু হয়ে ঘুরেই সেই জায়গায় আসলে সেই বিষয়টাকে বলা হচ্ছে সাইকেল। তো জলের কঠিন তরল গ্যাসীয় অবস্থার রূপান্তরকে এক কথায় হাইড্রোলজিক্যাল সাইকেল বলে, এবং এটা বিরামহীন, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তো এই জলের কঠিন তরল গ্যাসীয় অবস্থার যে চক্রাকার আবর্তন চলে, এটা কোথায় চলে? এটা চলে বায়ুমণ্ডল অর্থাৎ জলভাগের মধ্যে, শিলামণ্ডল অর্থাৎ স্থলভাগের মধ্যে, আর বায়ুমণ্ডল অর্থাৎ উপরের দিকে। তো জলমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে জলের কঠিন তরল গ্যাসীয় অবস্থার রূপান্তরকেই এক কথায় বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। এবার এই হাইড্রোলজিক্যাল সাইকেল দুই প্রকারের হয়, একটা হচ্ছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, একটা হচ্ছে বায়োলজিক্যাল হাইড্রোলজিক্যাল সাইকেল। তো গ্লোবাল মানে হচ্ছে যেটা আমরা জানি অ্যাকচুয়ালি, যে শিলামণ্ডল, তারপরে হচ্ছে জলমণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে যে জলের চক্রাকার আবর্তন হচ্ছে। আর বায়োলজিক্যাল হাইড্রোলজিক্যাল সাইকেলটা কি? বায়োলজিক্যাল মানে মানলাম একটা মানুষ প্রথমে জল খেলো, জল খেলে সে ত্যাগ করলো জলটা, ঠিক আছে, পুনরায় আবার পৃথিবীতে ফিরে আসলো। এরকম বায়োলজির মধ্য দিয়ে অর্থাৎ জীবের মধ্য দিয়ে যে জলের চক্রাকার আবর্তন হচ্ছে সেটাকে বলা হয় বায়োলজিক্যাল সাইকেল। তো এটা ইম্পর্টেন্ট না, মেনলি ইম্পর্টেন্ট এটা। বায়োলজিক্যাল সাইকেলটা অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়াটার সাইকেলের মধ্যেই পড়ে যায়। এর ইম্পর্টেন্স আছে যে এর ফলে রেইন হয়, বৃষ্টিপাত হয়। বায়োলজিক্যাল সাইকেল যদি না থাকতো, অর্থাৎ জলটা তো বাষ্পীভূত হয়ে উপরে যেতে হতো, তো না গেলে কী হবে, বৃষ্টিপাত তো হতো না। তারপরে অ্যাটমসফিয়ার, গ্রাউন্ড আর ওয়াটারের মধ্যে যে জলের আদান প্রদান হয়, এটা হতো না। বায়োলজিক্যাল স্পেসগুলো বাঁচতই না। কিছু কিছু জায়গায় জল, হাইড্রোলজিক্যাল সাইকেল যদি না হতো তার মানে কী হতো, পাহাড়ের জল পাহাড়ে থেকে যেত, সমুদ্রের জল সমুদ্র থেকে যেত, তাহলে মাঝখানে উদ্ভিদগুলো কেমন করে বাঁচবে? ইম্পর্টেন্স অফ ইকোনমি, অর্থনীতির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো এমনি বোঝার জন্য দিয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবার চলে আসবো কম্পোনেন্ট অফ হাইড্রোলজিক্যাল সাইকেল। হাইড্রোলজিক্যাল সাইকেলে দুই ধরনের উপাদান থাকে, ঠিক আছে? দুই ধরনের উপাদান থাকে, একটাকে বলা হয় ভিজিবল উপাদান, একটাকে বলা হয় ইনভিজিবল উপাদান। ভিজিবল মানে হচ্ছে যেগুলো চোখে দেখে বোঝা যাবে, যেমন বৃষ্টিপাত হচ্ছে, রান অফ মানে নদীর মাধ্যমে জলটা যে প্রবাহিত হচ্ছে, এগুলো তো আমরা চোখে দেখে বুঝতে পারি, সুতরাং এগুলো ভিজিবল বা দৃশ্যমান। আর একটা হচ্ছে ইনভিজিবল, যেগুলো আমরা দেখতে পাবো না কিন্তু এগুলো সংগঠিত হয়। ফর এক্সাম্পল ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন, ইন্টারফ্লো, থ্রো ফ্লো, এগুলো গ্রাউন্ড ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ। গ্রাউন্ড ওয়াটার রিচার্জ মানে জলটা গিয়ে জমা হওয়া, আর ডিসচার্জ মানে জলটা ওখান থেকে সরে যাওয়া, এরকম। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, দেখতে পাই না। তো ইভাপোরেশন মানে বাংলা অর্থ হচ্ছে বাষ্পীভবন, এরকম, ঠিক আছে। ট্রান্সপিরেশনের বাংলা হচ্ছে বাষ্পমোচন সম্ভবত, ঠিক আছে। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে অনুপ্রবেশ, অর্থাৎ উপরের জলটা ধীরে ধীরে মাটির নিচে প্রবেশ করে যায়। এগুলো জিনিস নিচের দিকে আছে আবার, হ্যাঁ, তখন আমি একবার বলে দিচ্ছি। এবার হাইড্রোলজিক্যাল সাইকেলের এরকম কয়েকটা প্রক্রিয়া আছে, মূলত 6টা প্রক্রিয়া আছে, কোনো কোনো জায়গায় একটু বেশিও থাকতে পারে, কিন্তু মোর অর লেস এগুলাই ব্যাপার আর কি। তো কীরকম ব্যাপারটা, যে প্রথমে একটা আমরা জলভাগ থেকে শুরু করি। সাইকেল মানে যেটা যে কোনো জায়গা থেকেই শুরু করা যায়, কিন্তু এটা জলভাগ থেকে শুরু করলে আর কি বুঝতে সুবিধা। তো জলভাগের জল বা সমুদ্রের জলটা কেমন করে আবার সমুদ্রে ফিরে আসছে, সেটাকেই বলা হয় হাইড্রোলজিক্যাল সাইকেল। তো জলভাগের জল প্রথমে সূর্যতাপের কারণে কী হলো, ইভাপোরেশন হলো, বাষ্পীভবন হলো। এর পাশাপাশি কিছু গাছপালা আছে যারা তাদের সংগৃহীত অতিরিক্ত জলটা পাতার মাধ্যমে বাইরে বের করে দেয়, যেটাকে বলা হয় ট্রান্সপিরেশন। তো এরকম ট্রান্সপিরেশনের মাধ্যমে আর ইভাপোরেশনের মাধ্যমে জলটা কী গেলো, বায়ুমণ্ডলে গেল। কোথা থেকে? জলমণ্ডল আর শিলামণ্ডল থেকে। এই ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনকে একত্রে বলা হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন। তো ইভাপো ট্রান্সপিরেশন শব্দের অর্থই হচ্ছে যে যেটা জলভাগ থেকে জল গেল সেটা, প্লাস যেটা গাছের মাধ্যমে গেল সেটা, দুটার সম্মিলিত রূপ। তো এরকম করে উপরের দিকে গেল। উপরের দিকে এবার কী হবে, যেহেতু ওখানে ওয়েদারটা কী আছে, ঠান্ডা আছে নিচের তুলনায়, তো ওই জায়গায় কী হবে, কনডেনসেশন হবে, অর্থাৎ ঘনীভবন হবে। তো দ্বিতীয় প্রসেস হলো ঘনীভবন। যখন ঘনীভবন হলো তখন ক্লাউড তৈরি হলো। ক্লাউড তৈরি হলে কী হবে, প্রিসিপিটেশন হবে। প্রিসিপিটেশন হয়ে কিছুটা তো বৃষ্টিপাত এর মধ্যেই পড়লো, ঠিক আছে, কিছুটা বৃষ্টিপাত আবার ওই স্থলভাগের মধ্যে পড়লো। তো স্থলভাগ থেকে জলটা লাস্টে এরকম করে বয়ে গিয়ে গিয়ে উপর দিয়ে কোথায় পড়বে, এই জায়গায় পড়বে। তো এটাকে বলা হচ্ছে রান অফ, এখানে লেখা নাই, এই যে রান অফ লেখা আছে। আর কিছু পরিমাণ জল কী হবে, ভূপৃষ্ঠের ভিতর দিয়ে এরকম করে ভূপৃষ্ঠে যেটা পড়লো ধীরে ধীরে চুয়ে চুয়ে নিচের দিকে পড়বে, যেটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। এবং এই জলটাও ধীরে 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 নিচের দিকে গেল, সেই জলটা এবার গাছের উদ্ভিদগুলো তাদের শেকড়ের সাহায্যে তুলে আবার চক্রাকার চলছে। এই তো হলো প্রক্রিয়া। তো ইভাপো ট্রান্সপিরেশনের মাধ্যমে জলটা বাষ্পীভূত হয়ে উপরে যাবে। তারপরে কিছু কিছু জল সাবলিমেশনের মাধ্যমেও যায়। সাবলিমেশনটা আমি পড়িয়েছিলাম। সাবলিমেশনটা হচ্ছে যে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় জলটা বরফ অবস্থা থেকে ডিরেক্ট বাষ্পীভূত হয়, তরল হয় না। তো সুতরাং এটা মূলত পার্বত্য অঞ্চলেই দেখা যাবে। তো পার্বত্য অঞ্চলের জলটা এরকম সাবলিমেশন প্রক্রিয়া উপরে যায়, এক কথায় উপরে গেল।
উপরের দিকে গিয়ে ঘনীভবন হলো, ঘনীভবনের পর অধঃক্ষেপণ হলো, অধঃক্ষেপণের পর জলটা যখন বৃষ্টিপাত হলো তো কিছু জল এরকম করে মাটির নিচে চলে গেল, আর কিছু জল বয়ে গিয়ে সেই জলাভাগে গিয়েই পড়লো। মাটির নিচে যে জলটা চলে গেল সেটা আবার গাছের উদ্ভিদরা এরকম করে শোষণ করে নিল। তাছাড়া মাটির নিচ দিয়েও জলটা কিন্তু প্রবাহিত হয়, যেগুলো নিচের দিকে বর্ণনা করা আছে আরও। তো কনডেনসেশন রিকোয়ার সাম স্পেসিফিক কন্ডিশন। কনডেনসেশন হতে গেলে বা উপরের দিকে ঘনীভবন হতে গেলে এই চারটা থাকতে হবে। উপরের দিকে টেম্পারেচার লো হতে হবে, নিয়ার টু জিরো। রিলিজ লেটেন্ট হিট, অর্থাৎ লিন তাপ ত্যাগ করতে হবে। লিন তাপ ত্যাগ না করলে তার মধ্যে সেটা তো উষ্ণ থেকে যাবে, পরস্পর জয়েন্ট লাগবে কেমন করে। এবার জয়েন্ট লাগার জন্য আবার কনডেনসেশন নিউক্লি দরকার। আর অ্যাম্পেল সাপ্লাই টু ওয়াটার ভেপার, যাতে এমন একটা জায়গা হয় যেখানে ওয়াটার ভেপারে সাপ্লাই হবে। ওয়াটার ভেপার না থাকলে তো হবে না, ওয়াটার ভেপার জলীয়বাষ্প না থাকলে হবে না, এরকম ব্যাপারটা। ইন্টারাপশন অফ হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ হাইড্রোলজিক্যাল সাইকেল যে আমরা পড়লাম, অর্থাৎ সমুদ্রের জলটা ধীরে ধীরে সমুদ্রেই ফিরে আসছে, ঠিক আছে। এটা একটা কথা আছে না এখানে হাইড্রোলজির, ওইটা আমি অ্যাড করিনি, কিন্তু খুব সুন্দর একটা কথা এরকম, যে কে যেন বলেছিল ব্যাপারটা এরকম, ব্যাপারটা যে যে সব নদীর জল তো ধীরে ধীরে সমুদ্রে যাচ্ছে, কিন্তু তাও সমুদ্র কেন ভরছে না, তাও সমুদ্র ভরছে না, ঠিক আছে, কবিতার মতো আর কি একটা। তো এর কারণটাই হচ্ছে এটা, যে সমুদ্র তো গেল ঠিক আছে, কিন্তু সেই জলটা তো আবার পুনরায় ওই জায়গায় ফিরে আসছে, বৃষ্টিপাত হচ্ছে, বরফ হয়ে যাচ্ছে এরকম। তো এই হাইড্রোলজিক্যাল সাইকেলের জন্যই কিন্তু জলটা কোনো জায়গায় বেশি হচ্ছে না, কোনো জায়গায় কমও হচ্ছে না। কিন্তু কোনো কারণে হাইড্রোলজিক্যাল সাইকেল যদি বেড়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে, যেখানকার জল সেখানেই থেকে যাবে, যেখানকার বরফ সেখানে থেকে যাবে, মাঝখানে যেই স্তর দিয়ে গেছিলো সেটা তারা আর কিছুই পাবে না। তো এই হাইড্রোলজিক্যাল সাইকেল কী কী কারণে ব্যাঘাত হতে পারে? তো একটা হচ্ছে ডিফরেস্টেশন, কারণ আমরা দেখলাম যে গাছের মাধ্যমে কিছু জল বাষ্পীভূত হয়, তো গাছ কাটে নিলে কেমন করে হবে। হাইড্রো ইলেকট্রিসিটি, যদি আমরা জলের মধ্যেই, অর্থাৎ যে জল থেকে বাষ্পীভূত হয়ে যাচ্ছে ওখানে যদি বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে তার মধ্যে অনেক তেল, ডিজেল, ফিজেল পড়ে থাকে, আর যেগুলো কিন্তু জলটাকে বাষ্পীভূত হয়ে উপরে যেতে দিতে দেয় না বা বাধাপ্রাপ্ত হয়, ওটা হতে পারে। ইরিগেশন করছি আমরা, যে ভৌম জলটা আমরা নিয়ে নিচ্ছি, ভৌম জলটা নিয়ে নিচ্ছি, তো ভৌমজল নিয়ে নিলেও এরকম হয় ইরিগেশন করলে। ভৌমজল নিচ থেকে নিলে কি নিচের দিকে ভৌমজলের অভাব হবে, তখন জলটা আর উপরের দিকে কেন থাকবে, তখন তো জলটা নিচের দিকে চলে যাবে এরকম করে, আর উপরের দিকে তখন ফাঁকা মাঠ পড়ে থাকবে, যেমন এখন দেখা যাচ্ছে যেটা। ফাঁকা মাঠ পড়ে থাকলে জলভাগ থেকে কেমন করে বাষ্পীভূত হয়ে উপরের দিকে যাবে। তো এটা ইরিগেশন। আর গ্রিন হাউস এফেক্ট তো আছেই, গেল এটা। এবার এর সঙ্গে রিলেটেড কতগুলো টার্ম আছে যেগুলো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এবং এগুলো কনসেপ্ট করাটা সবার দরকার। একটা আছে থ্রো ফ্লো। থ্রো ফ্লো কি? থ্রো ফ্লো মানে হচ্ছে কোনো জায়গায় যদি গাছ থাকে এরকম, তো গাছের পাতার জলটা ধীরে 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 ভূপৃষ্ঠের উপরে পড়ে, টোপ টোপ করে এরকম, টিপ টিপ করে আর কি। তো গাছের পাতা দিয়ে যে জলটা টিপ টিপ করে নিচের দিকে পড়ে সেটাকে বলা হয় থ্রো ফল, নট ফ্লো। থ্রো ফল, হ্যাঁ, ফল মানে পতন, এই যে বায়ুতে পড়ছে যেমন আমরা পড়লাম ওখানে, ওই জন্য ফল। তো থ্রো দ্য লিফ অফ ট্রি টু দ্য আর্থ সারফেস, মানে জলটা কি যাবে, গাছের পাতা থেকে ভূপৃষ্ঠের উপর পড়বে। ইন্টারফ্লো, ইনফিল্ট্রেশন। এবার মানলাম এখানে বৃষ্টিপাত হলো কিংবা গাছের পাতার জলটা এরকম করে পড়লো, এবার এই জলটা ভূপৃষ্ঠের উপর থেকে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে নিচের দিকে প্রবেশ করবে। তো এই নিচের দিকে প্রবেশ করাটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন অর্থাৎ ইনফিল্ট্রেশন হচ্ছে একটা ভার্টিক্যাল মুভমেন্ট অফ ওয়াটার, জলের একটা ভার্টিক্যাল মুভমেন্ট। এই ভার্টিক্যাল মুভমেন্টটা কোথায় হয়? ওয়াটার ফ্রম সারফেস টু দ্য আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে নিচের দিকে হয়। এবার আছে পার্কুলেশন। তো পার্কুলেশনটাও একটা কি ভার্টিক্যাল ফ্লো, অর্থাৎ এর ফলেও জলটা নিচের দিকে যায়, কিন্তু জলটা কোথায় যায় নিচের দিকে? এই যে ভিতরের দিকে পড়বে আন্ডারগ্রাউন্ড থেকে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে জলটা তো আবার নিচের দিকে চলাচল করে, তো সেটাকে বলা হচ্ছে পার্কুলেশন। তো ভার্টিক্যাল ফ্লো অফ ওয়াটার উইদিন দ্য আন্ডারগ্রাউন্ড, যদি আন্ডারগ্রাউন্ডের ভিতরেই ভার্টিক্যাল ফ্লো হয় তাহলে তাকে আমরা পার্কুলেশন বলবো, আর ভূপৃষ্ঠের উপর থেকে যদি নিচের দিকে আসে তাহলে সেটাকে বলবো আমরা ইনফিল্ট্রেশন। এবার আছে রান অফ আর সারফেস ফ্লো। তো রান অফ সারফেস ফ্লো মানে বোঝা যাচ্ছে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জলটা প্রবাহিত হয় এরকম করে ঢাল বরাবর, সেটাকে হরাইজন্টাল ফ্লো অফ ওয়াটার ইন সারফেস, অর্থাৎ এটা একটা হরাইজন্টাল ফ্লো জলের, যেটা সারফেসের উপর দিয়ে প্রবাহিত হয়। একটা আছে ইন্টারফ্লো বা থ্রো ফ্লো। তো ইন্টারফ্লো বা থ্রো ফ্লো কি, এই যে জলটা ইনফিল্ট্রেশন হয়ে নিচের দিকে গেল, তো সেই জলটা কী হবে তখন নিচের দিকেও তো এরকম করে ঢাল আছে, তো ঢাল বরাবর এরকম করে প্রবাহিত হবে। কী প্রবাহিত হবে? অনুভূমিকভাবে প্রবাহিত হবে। তো ওটাই বলেছে যে হরাইজন্টাল ফ্লো অফ ওয়াটার উইদিন স্যালো আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডকে যদি আমরা ভাগ করি এরকম করে, তো এটা বললাম আমি স্যালো মানে কম গভীরতা, আর এটা হচ্ছে বেশি গভীরতা। এই কম গভীরতা অঞ্চলগুলোর মধ্যে উপর দিয়ে এরকম করে জলটা যখন বাষ্পীভূত এরকম করে পাশের দিকে প্রবাহিত হয় সেটাকে বলা হয় স্যালো এই থ্রো ফ্লো। আর বেস ফ্লো কোনটা? জলটা যখন পার্কুলেশনের মাধ্যমে নিচের দিকে চলে গেল গভীর স্তরের মধ্য দিয়ে, মূলত অপ্রবেশ্য শিলার উপর দিয়ে এরকম করে জলটা যখন প্রবাহিত হবে এটাকে বলা হয় বেস ফ্লো, যার বাংলা অর্থ হচ্ছে ভিত্তি প্রবাহ। ভিত্তি প্রবাহ, এই প্রবাহটা কিন্তু সবসময় মোটামুটি হয়, কিন্তু ওই ইন্টারফ্লোটা যখন বৃষ্টিপাত হয় তখনই মোটামুটি দেখা যায়। তো হরাইজন্টাল ফ্লো অফ ওয়াটার
উইদিন দ্য ডিপ আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ অনেক গভীরে। আর একটা আছে সিপেজ। সিপেজ হচ্ছে এক্সেপশনাল, এটা এমন একটা প্রক্রিয়া যার ফলে জলটা ভার্টিক্যালেও হবে, হরাইজন্টালেও হবে। মানে মানলাম এই জায়গায় জলটা প্রথমে এরকম নিচের দিকে গেল, ওই জলটা আবার কিছু দূর পরে হরাইজন্টাল চলে গেল, তখন তাকে আমরা বলবো সিপেজ। ঠিক আছে, তো সিপেজের শব্দের অর্থই হচ্ছে ভার্টিক্যালি হবে, হরাইজন্টালও হবে। এখানে একটা ছবিটা দিয়েছি যে প্রথমে এই যে বৃষ্টিপাত হলো, ভূপৃষ্ঠের উপর থেকে নিচের দিকে যাচ্ছে, সুতরাং এটা ইনফিল্ট্রেশন হবে। ইনফিল্ট্রেশনে জলটা আরও একটু নিচের দিকে যাচ্ছে, এই যে এই মাটির ভিতর থেকে ভিতরের দিকে, কিন্তু ভার্টিক্যালি, সেটা পার্কুলেশন হলো। এবার ভার্টিক্যালি পার্কুলেশনের ফলে জলটা এরকম করে মাটির উপর দিয়ে, মানে মাটির গভীরে কিন্তু অত গভীরে নয়, প্রবাহিত হচ্ছে, সুতরাং সেটা হচ্ছে কি ইন্টারফ্লো হলো। আর বেস ফ্লোটা কি একদম মাটির অনেক গভীরে হরাইজন্টালে যে জলটা ফ্লো হচ্ছে, আর যেটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা নাম হচ্ছে সারফেস রান অফ বা রান অফ খালি। ঠিক আছে, তো এতগুলো জিনিস এখানে জানলে হয়ে যাবে। তো আজকের টপিক এটুকুই ছিল। কারো কোনো অসুবিধা আছে? অনেকটা পড়াই দিলাম আজকে।